সালাম আলাইকুম। আজকে আমরা কথা বলতে বসছি ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ চিটাগং ইউনিভার্সিটির বর্তমান ডাইরেক্টর ডক্টর ফারজানা ইয়াসমিন চৌধুরী, আর আমাদের সাথে আছেন এক্স ডাইরেক্টর ইব্রাহিম হোসেন। হ্যাঁ, তো আমি তো মোহাম্মদ মোজাম্মেল হক। এটা কোনো ফর্মাল ইন্টারভিউ না, এটা হচ্ছে ম্যাডাম জাস্ট একটা এক্সচেঞ্জ অফ ভিউজ। হ্যাঁ, আমি চিটাগং ইউনিভার্সিটির ছাত্র এবং চিটাগং ইউনিভার্সিটির বাইরে আসলে আমার যাওয়া হয়নি, এমনি পরীক্ষার কাজে দেশের ভিতরে কোথাও কোথাও যাওয়া এটুকু আর কি। তো আপনার যেহেতু একটা ভালো ফরেন এক্সপোজার আছে এবং আপনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করেছেন, আর ইদানিংকালে আপনি একটা পোস্টডক করেছেন বোধহয় চায়নাতে। জি, জি। চায়নাতে, হ্যাঁ। তো আপনি যদি একটু বলতেন যে হায়ার এডুকেশন আসলে আপনার দৃষ্টিতে কেমন? এটা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আলোচনাটা একটা এক ধরনের রিডান্ডেন্সি, যে এটা তো জানা থাকারই কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় আমাদের এখানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাটলিস্ট চিটাগং ইউনিভার্সিটির ব্যাপারটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো যে ইউনিভার্সিটি কি, ইউনিভার্সিটির লেখাপড়ার মান কি, পরিবেশ কি, থাকার পরিবেশ, লেখাপড়ার পরিবেশ, পরীক্ষার পদ্ধতি, বিশ্ববিদ্যালয় বলতে কি বোঝায়, এইটা বিশ্ববিদ্যালয়ের যারা স্টেক হোল্ডার, শিক্ষক এবং ছাত্রছাত্রী, তাদের কাছে ক্লিয়ার না। তো সেজন্য আমার মাঝে মাঝে ইচ্ছা করে যে আমি যদি একটা ডকুমেন্টারি বানাইতাম যে হোয়াট ইজ ইউনিভার্সিটি। হ্যাঁ, তো সেই হিসাবে যদি আপনি একটু বলতেন যে মানে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সের দৃষ্টিতে চিটা ইউনিভার্সিটি ভার্সাস আপনার হায়ার এডুকেশন এলসওয়্যার, কীভাবে পড়ানো হয়, সিলেবাস, কারিকুলাম, তারপর ক্লাসরুম, আপনার ম্যানেজমেন্ট, অ্যাসেসমেন্ট সিস্টেম, স্টুডেন্টদের রেসিডেন্স ইত্যাদি মিলে আপনি যেটা ভালো মনে করেন আর কি। আপনি যদি এটা প্রথমে কিছুক্ষণ বলেন, তারপরে আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সেটা করলাম আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমার মতে বিশ্ববিদ্যালয় বলতে আপনি কি বুঝান? এই যে আমরা বিশ্ববিদ্যালয় মানে বিশ্বের বিদ্যালয়, হ্যাঁ? বিদ্যালয়, তারপর হচ্ছে কলেজ, হ্যাঁ, বিদ্যালয়, তারপর কলেজ, এগুলোর সীমানা পেরিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করি, বিশ্ববিদ্যালয়ে আসি। তাহলে আমার অবশ্যই একটা কি থাকতে হবে, ডিফারেন্স থাকতে হবে। আমি বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় অথবা উচ্চ মাধ্যমিকে যে পড়াশোনা করেছি সেটা থেকে পূর্ণ ভিন্নতর হতে হবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। বিশ্বের জন্য উন্মুক্ত থাকতে হবে পড়াশোনাটা। যে আমি এটা চিটাগং ইউনিভার্সিটি পড়ছি, রাজশাহী ইউনিভার্সিটি পড়ছি, অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়ছি, সবাই একটা অভিন্ন কারিকুলাম থাকতে হবে, যাতে করে আমরা আপনারা বিভিন্ন বিশ্বে দেখতে পারবেন এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে। 4 বছরের অনার্সের ভিতর 2 বছর এখানে পড়লো, 1 বছর ওই দেশে পড়লো, আরেক দেশে আরেক বছর অন্য দেশে পড়লো। তাহলে কেন? তাহলে বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়ে একটা অভিন্ন কারিকুলাম থাকতে হবে। সেটা আমরা যখন সিলেবাস কমিটিতে বসি, তখন আমরা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাস অথবা কারিকুলাম নিয়ে বসি। আমি অন্য ডিপার্টমেন্ট সম্পর্কে জানি না, তবে আমরা যেটা দেখি, আমরা যখন আইএমএল এ এই সিলেবাস নিয়ে বসি, তখন আমরা অন্যান্য ইউনিভার্সিটি কি হচ্ছে সেটা দেখতে পারি, এবং এটার আমি এই রিফ্লেকশনও দেখতে পেয়েছি। আমি বলতে পারবো না যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুন্নত। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স মাস্টার্স করার পর আমি অস্ট্রেলিয়া মাস্টার্স করতে গিয়েছিলাম পিএইচডির আগে। অনার্স মাস্টার্স করতে গিয়ে আমি দেখিনি যে আমি, তাহলে আপনার গ্র্যাজুয়েশন চিটা ইউনিভার্সিটি? হ্যাঁ, চিটা ইউনিভার্সিটি। তারপর সেকেন্ড মাস্টার্স করেছি আমি অস্ট্রেলিয়াতে। আমি ওখানে কোনো বেগ পেতে হয়নি, কারণ আমার মনে হয় না যে আমি অন্যদের থেকে কম জানি, কারণ বিশ্বের অন্যান্য দেশ থেকে এসেছে স্টুডেন্টরা। ওখানে কি আপনার দেখে মনে হচ্ছে চিটা ইউনিভার্সিটির কোর্স কারিকুলাম ওয়ার্ল্ড ক্লাস? হ্যাঁ, ওয়ার্ল্ড ক্লাস। এবং আমি ওরা যে লিটারেচার পড়েছে আমি সেখানে পার্টিসিপেট করতে পারছি, এবং অন্যান্য বিভিন্ন দেশ থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, তারপরে হচ্ছে লন্ডন থেকে এসেছে, তারপর হচ্ছে ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলো থেকে এসেছে, ভিয়েতনাম থেকে এসেছে। তা ওরা যে অনার্স মাস্টার্সে পড়েছে আমিও পড়েছি সেগুলো, যা আমার কোনো সমস্যা হয়নি যে এটা, সেটা আমার জন্য খুব ভালো লেগেছে। ও মাই গড, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কারিকুলামটা অনেক ডেভেলপ ছিল, সিলেবাসটা অনেক ডেভেলপ ছিল।
এখন আমাদের যে অর্ডিন্যান্সগুলো আছে সেগুলোও কিন্তু ডেভেলপড, কিন্তু সমস্যা হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশনে। আমি যেটা দেখি চিটাগাং ইউনিভার্সিটিতে, আমি তো প্রায় সময় দেশের বাইরে যাই, গত বছর আমি 4টা দেশে গিয়েছি, হ্যাঁ, এই বছরও আমার 4টা দেশে ইয়ে আছে। একটা আজকেও আমি সুইজারল্যান্ডের বার্ন ইউনিভার্সিটি থেকে একটা ইনভিটেশন লেটার পেয়েছি। তারপর হচ্ছে আমি ফিলিপিন্সে যাব, আমি ইউএস এমবিসি ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে লিডারশিপ প্রোগ্রাম পেয়েছি। এটা মার্চে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই রমাদান উপলক্ষে এবং ওদের বিভিন্ন নিউ গভর্নমেন্ট আসার কারণে এটা চেঞ্জ হয়ে সেপ্টেম্বরে গিয়েছে। যে এই যে আমি সচরাচর যাওয়া আসা করি, এবং আমার একটা বড় ইন্টারন্যাশনাল একাডেমিকদের সাথে একটা ভালো নেটওয়ার্ক আছে, তাদের সাথেও যখন কথা বলি আমি কখনো বেগ পাই না, আমি কখনো ইনফেরিটি কমপ্লেক্সে ভুগি না, অথবা আমি কখনো ভয় পাই না, হ্যাঁ, সংকোচ করি না যে আমি কম জানি অথবা আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি নিজেকে একজন গ্লোবাল এই একাডেমিক ভাবি। ঠিক তেমনি আমি আমার স্টুডেন্টদেরকে বলি তোমরা গ্লোবাল স্টুডেন্ট। আমার স্টুডেন্টরা যখন আমাদের বেশিরভাগই স্টুডেন্ট কিন্তু অনার্স মাস্টার্সের পরেই ইউএসএ এবং জার্মানি বিভিন্ন কান্ট্রিতে যায়। তাহলে তাদেরকে আমরা আমাদের ইনস্টিটিউটে যারা আমরা শিক্ষক আছি তারা প্রায় সবারই একটা সেকেন্ড মাস্টার্স করা আছে। যেমন আমাদের ইব্রাহিম স্যার, ওনার সেকেন্ড মাস্টার্স করা আছে, মঞ্জুর স্যার, ওনার সেকেন্ড মাস্টার্স করা আছে, মেহরাব ম্যাডাম, আমাদের একটা ফরেন এক্সপোজার আছে। আমরা চেষ্টা করি আমাদের ডিপার্টমেন্টও সেই এনভায়রনমেন্টটাকে এনশিওর করার জন্য। সমস্যা হয়ে যায় পারিপার্শ্বিক অবস্থা। আপনি যদি আমাদের লিঙ্গুইস্টিক্স স্টুডেন্ট দেখেন, ওরা একরকম, আবার ওরা যখন বাইরে মিশতে যায় তখন আরেক রকম। যেমন হচ্ছে রাজনীতিকীকরণ, যেটা আমি বিশ্বের কোনো দেশে দেখি নাই। আমরা যখন ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে ছিলাম আমরা রাজনীতি করেছি, আমরা ভোট দিয়েছি, হ্যাঁ, কিন্তু সেই রাজনীতি হচ্ছে ছাত্রদের অধিকার আদায়, কার অ্যাকোমোডেশনের প্রবলেম রয়েছে, হ্যাঁ, কে কত একাডেমিক এক্সপোজার করবে, কনফারেন্স করবে, তারপর হচ্ছে বিভিন্ন ইভেন্ট করবে, সেগুলো। আর দেশীয় পলিটিক্সের সাথে সেরকম ইনভলভমেন্ট আমি পৃথিবীর অন্য দেশে দেখিনি। যেমন এই যে ফিলিস্তিন সম্পর্কে প্রোটেস্ট করবে, এটা ওই স্টুডেন্ট মুভমেন্টের একটা অংশ, হ্যাঁ, যে যেখানে অধিকার হরণ হচ্ছে সেটা নিয়ে, কিন্তু রাজনীতি। তাহলে এখন বলতে পারেন তার আমি সবসময় জিজ্ঞাসা করেছি স্টুডেন্টদের যারা পলিটিক্স করে তাদেরকে জিজ্ঞাসা করেছি, আচ্ছা তোমরা পলিটিক্স করো কেন? বিগত সময় আমার কাছে স্টুডেন্টরা পলিটিক্যাল লিডার আসতো, আমি ওকে বলছি যে হোয়াট ইজ দিস, হ্যাঁ, তো বলছে আপনি জানেন না, আপনি পলিটিক্স জানেন না? আমি বলছি, না আমি জানি না। আমি খুব কিউরিয়াস হয়ে বলছি, আমি বলছি তোমাদের কাজ কি? আমরা দেশ স্বাধীন করেছি। তারপর আমি বলছি দেশ তো এখন পরাধীন না, হ্যাঁ, তা এটা তাহলে আমি বলেছি যে তোমরা এই অধিকারটা, এই যে স্টুডেন্টরা যে সিট পাচ্ছে না সেটার জন্য মুভমেন্ট করো। তুমি কেন দলীয় রাজনীতি তোষণ করছো? ওদেরকে কেন ইয়ে করছো? তুমি এই যে ময়লা এখানে পড়ে আছে, ময়লাগুলো আবর্জনাগুলো, পরিবেশ এনভায়রনমেন্ট সেফটির জন্য আন্দোলন করো, হ্যাঁ, তোমাদের ক্লাসরুম নেই, ক্লাসরুম ডার্ক কেন সেটার জন্য আন্দোলন করো, টয়লেট কেন ইউজ হচ্ছে না, আনইউজেবল, সেটার জন্য আন্দোলন করো। কেন তোমরা আরেকজন পলিটিক্যাল লিডারের আন্ডারে থাকবা, অমুক গ্রুপের সদস্য, অমুক গ্রুপের সদস্য, আমি অমুক গ্রুপের সদস্য, ওয়্যার ইজ ইউর আইডেন্টিটি? আমি প্রায়শই জিজ্ঞাসা করতাম, হ্যাঁ, যে তোমাদের আইডেন্টিটি কে? আমি অমুক গ্রুপের সদস্য। নো, তুমি বলো তোমার ডিপার্টমেন্টে পরিচয় বলো, তুমি কে সেটা বলো, তুমি আমাকে বলতে এসো না আমি অমুক গ্রুপে। তাহলে আমি যেটা বলছি, আপনি আমাকে যেটা বলেছেন অ্যাসেসমেন্ট সিস্টেম, কারিকুলাম, তারপরে হচ্ছে আমাদের যে রুলস এগুলো আছে সেগুলোতে আমি কখনো অতটা পার্থক্য পাই না, যতটুকু পার্থক্য পাই আমাদের আচার আচরণে, সেটা হচ্ছে আমরা পলিটিক্যাল দলীয় রাজনীতির লেজুর ভিত্তিক ব্যাপারে যে ধরেন আমরা যে ডুয়েল অ্যাসেসমেন্ট একটা স্ক্রিপ্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা একটা সামিটিভ অ্যাসেসমেন্টে যাই এবং দুজন এক্সামিনার দুটা প্রশ্ন করে, থার্ড একটা মডারেশন বোর্ড সেটাকে ফাইনাল করে, অ্যান্ড দেন তারা খাতার মধ্যে কোনো দাগ না দিয়ে একটা মার্কশিটে লেখে, দুটা মার্কশিটের মধ্যে গড় করে একটা রেজাল্ট করে। আমাদের এই যে অ্যাসেসমেন্ট সিস্টেম,
এইটা এখন হ্যাঁ, অ্যাসেসমেন্ট সিস্টেম আমি যেটা বলছি, আমরা তো আসলে এখনো ট্র্যাডিশনাল ইয়ে থেকে বের হতে পারিনি। ট্র্যাডিশনালি যে আমাদের ইয়েরা রয়েছে, আমাদের কারিকুলামটা রয়েছে, এটা আপগ্রেড হচ্ছে কারণ বাইরের বহির্বিশ্বের সাথে বিভিন্ন আমাদের এক্সচেঞ্জ হচ্ছে, টিচাররা যাচ্ছে। আমরা যখন আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম রয়েছে, আমাদের আর্থিক দৈন্যতা রয়েছে। হ্যাঁ, আর্থিক দৈন্যতার কারণে আমরা বড় কিছু করতে পারি না। আমি অ্যাসেসমেন্ট করব, আমার অটোমেশন সিস্টেম নেই, আমাকে ট্র্যাডিশনাল ওয়েতে বসে বসে লিখতে হচ্ছে। তারপর হচ্ছে কি টিচাররা ঠিকমতো ক্লাসে যাচ্ছে আবার যাচ্ছে না। তারপর এই যে আপনার দলীয় রাজনীতির যে প্রভাবটা পড়ছে, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় অধিকাংশ সময় বন্ধ থাকছে। হ্যাঁ, বহির্বিশ্বে কি 13 উইকস ক্লাস হবে, 13 উইকস, তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থাকবে, তারপর রেজাল্ট দিবে, তারপর হচ্ছে 1 মাস ব্রেক, তারপর আরেকটা সেমিস্টার শুরু হবে, সেই সেমিস্টার একদম সিস্টেম। রুটিন মাফিক। হ্যাঁ, রিটেন মাফিক। এই 13 উইকসেরটা 2 বছর 3 বছর আগে রুটিন যেটা দিচ্ছে, এই ইয়েতে স্ক্যাজুলটা দিচ্ছে, সেটাই থাকছে। কিন্তু আমি কি সেই স্কেজুল আমাদের দেশে এখন না হয় পরিবর্তিত পরিস্থিতি, এখন দলীয় সরকার নেই। দলীয় সরকার আসলে অবশ্যই ইলেকশন থাকবে, সরি, হরতাল থাকবে, ইয়ে থাকবে, কেউ মারা যাবে, এতদিন অনিশ্চয়তার বন্ধ। তা আমি তো ওখান থেকেই উঠে আসতে পারিনি। হ্যাঁ, যদিও আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এখন সেমিস্টার সিস্টেম আছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে আছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও সেমিস্টার সিস্টেমে যাওয়া হয়নি, শুধু বিবিএ ফ্যাকাল্টি গিয়েছে সম্ভবত। আমাদের আমরা আইএমএল থেকে যেতে চেয়েছি, আমাদেরকে বলেছে প্রশাসন থেকে, তোমরা গেলে কি হবে, আমাদের অন্য ডিপার্টমেন্ট আছে না আর্টস ফ্যাকাল্টির, যে সঙ্গীত আছে, ইয়ে আছে, ওদের তো অনেক ইয়ে আছে, তুমি আগিয়ে গেলে তো হবে না। ঠিক আছে, তাহলে আমাকে সেমিস্টার সিস্টেমে যেতে গেলে আমাকে আগে এনশিওর করতে হবে যে আমার পর্যাপ্ত পরিমাণ টিচার আছে কি না, পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুম আছে কি না। আমাদের ক্লাসরুম হচ্ছে দুটা, একটা টিচার একটা ক্লাস নেওয়ার পর আরেকটা টিচারের কিউ থাকে। হ্যাঁ, আমার ক্লাসরুম আমার যে এইখানেও আবার দলীয় রাজনীতি রয়েছে। যে আমি বললাম না, আমাদের রুলসগুলো ঠিক আছে, আমি ক্লাসরুম আমার পর্যাপ্ত পরিমাণে থাকবে, আমার ডিপার্টমেন্ট পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম পায় না, কারণ আমরা সেই ডিনের রাজনীতির সাথে সংশ্লিষ্ট না। আমি যদি ডিন নির্বাচনে ডিনকে ভোট দিব না, হ্যাঁ, অথবা যে ডিন নির্বাচিত হয়েছে আমি তার ফ্রেন্ড সার্কেলের নেই, তাহলে সেই ডিন আমাকে ডিনস কমিটিতে সেই পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুম আমাকে দিচ্ছে না। হ্যাঁ, যেটা আমরা প্রচারিত, আমরা বলেছি আমাদের এতগুলো ক্লাসরুম দরকার, আমাদের এতগুলো কোর্স রয়েছে, কিন্তু আমার চোখের সামনে দিয়ে দেখি কি যেখানে প্রয়োজন নাই সেখানেও ক্লাসরুম পেয়ে যাচ্ছে। এটা কিসের জন্য? আমি খুব কিন অবজার্ভার, আমি দেখছি, কারণ আমি তার সাথে তার দলীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, অথবা আমরা, হ্যাঁ, আমার ডিপার্টমেন্ট, আমরা সেখানে প্রভাব করতে পারি নাই। সো হি অর শি ওয়াজ জাস্ট ইগনোরিং আস ইন গিভিং দ্য ক্লাসরুম। বুঝতে পেরেছেন? তো আমার দুটা ক্লাসরুম যদি, ক্লাসরুম দিয়ে একটা ইনস্টিটিউট হ্যাঁ কিভাবে চলে? সেটাই, 2টা ক্লাসরুম। আচ্ছা, এখনও আমি 2টা ক্লাসরুম আর 2টা ছোট ছোট কি দিয়েছে, ওখানে তো স্টুডেন্ট বসতে পারে না। ওই যে হ্যাঁ, ওদিকে পূর্ব দিকে। হ্যাঁ, এবং ওখানে টয়লেটের গন্ধ, ওটা আনহাইজেনিক। ওখানে আমি আমার স্টুডেন্টকে কীভাবে বসাবো? কোনো কথা বললে অনেক কথা বলে কি নতুন বিল্ডিংয়ে যায়, আমি কিভাবে নতুন বিল্ডিংয়ে যাব? আমাকে একটা কথা বলে যে এটাকে আমি এক ধরনের হ্যারাসমেন্ট মনে করি। আমি কেন নতুন বিল্ডিংয়ে কীভাবে যাব? ইউ হ্যাভ টু মেক এনশিওর দ্য এনভায়রনমেন্ট টু গো ওভার দেয়ার। ওই বিল্ডিংয়ে আমাকে শিফট করতে হবে, আমি ওই শিফটে আমি একা কি চলে গেলে হবে? ওখানে ইলেকট্রিসিটি এনশিওর করতে হবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট এনশিওর করতে হবে, ওগুলো আমাকে হ্যাঁ, এগুলো দায়িত্ব তো আমার না। আমার দায়িত্ব হচ্ছে আমার টিচিং, আমার ডিপার্টমেন্ট আমাকে ওটা অ্যারেঞ্জ করে দিবেন, সেখানে পাওয়া যায় না, আমি ওখানে মুভ করব, শিফট করব, আমাকে ওটা গুছাই দিতে হবে। আমি আমাদের আর স্টুডেন্টকেও সবসময় বলি, সবসময় একটা বাউন্ডারি মেনটেন করবা। যেমন মনে করো আমি আইএমএল এ শিক্ষক এবং এখন পরিচালক হিসেবে আছি, আমার কিছু লিমিটেড রেসপন্সিবিলিটি আছে। আমি গিয়ে কোনো একটা হলে গিয়ে ইন্টারফেয়ার করতে পারবো না, কারণ হলের দায়িত্ব রয়েছে আরেকজন, এবং হলের কেউ এসে কোনো প্রভোস্ট এসে আমাকে ইন্টারফেয়ার করতে পারবে না। সব জায়গায় একটা বাউন্ডারি আছে। তাহলে আমার বাউন্ডারি, লিমিটেড বাউন্ডারি কি? আমি এই আইএমএলকে এখানে ক্লাস করানো, টিচিং দেওয়া, পরীক্ষা নেওয়া, আমি তো বিল্ডিং কনস্ট্রাকশনের দায়িত্ব নিতে পারবো না, ওইটা তো আরেকজনের দায়িত্ব। আমাকে যদি আপনি বলেন তুমি ওখানে যাচ্ছ না কেন, হাও
এটা তো আমার দায়িত্ব না যে আমি ওখানে কিভাবে যাব। আমাকে যদি বলা যায় এটা রেডি, ইটস রেডি, তাহলে আমি যাব। যেমন আমরা কোথাও যাত্রী ট্রাভেল করব, আমাকে যদি বাসে বলা যায় এটা বাস রেডি, তখন আমি বাসে উঠবো, তাই না? আমি তো প্যাসেঞ্জার, আমি তো বাসের ভিতরে ইয়েটা করতে পারবো না। ঠিক তেমনি আমাকে তো যদি আপনার দৃষ্টিতে মূল প্রবলেমটা হচ্ছে যে পলিটিক্স, হ্যাঁ, স্টুডেন্ট পলিটিক্স এন্ড টিচার স্টুডেন্ট থেকে পলিটিক্স। টিচার পলিটিক্স, প্রত্যেকটা পলিটিক্স ব্যান্ড, শুড বি ব্যান্ড। হ্যাঁ, রাজনীতি থাকতে হবে উন্মুক্ত মনা, যে যেই রাজনীতি হচ্ছে আমি রাজনীতি শিখবো, রাজনীতি কিভাবে ইউজ করব, আমার ছোট ছোট অধিকার দিয়ে আমি রাজনীতি ইউজ করা শিখবো বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, আপনি যেখানে পড়াশোনা করেছেন সেকেন্ড মাস্টার্স এটা কোন ইউনিভার্সিটি? কুইন্সল্যান্ড। পিএইচডি? আমিও প্রথমে পিএইচডি শুরু করেছি ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, তারপর শেষ মাইক্রোফোনটা করেছি কাছে। ইউনিভার্সিটি অফ মেলবোর্নে শুরু করেছি। ইউনিভার্সিটি মেলবোর্ন আপনি জানেন অস্ট্রেলিয়ার নাম্বার 1 ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে, এবং নাম্বার 2 হচ্ছে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, এবং আমি পিএইচডি শেষ করেছি ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে। হ্যাঁ, তো ওইখানে ফ্যাকাল্টির যে ডিন ওইটা কিভাবে অ্যাপয়েন্টেড হয়? থ্রু ইলেকশন অর নো, সিলেকশন? থ্রু দ্য তাদের একাডেমিক এক্সেলেন্স। একাডেমিক এক্সেলেন্স। হ্যাঁ, যে কয়টা পাবলিকেশন আছে, আমাদের এখানে শিক্ষকদের ভোটে, ফ্যাকাল্টি নো মেম্বারদের নো, ভোটে। আমি এটা একদম টলারেট করতে পারি না। আমি এটা নিতেই আমার অসময়, কারণ আমি আমার এই যে বললাম আমার বাইরের যে অ্যাফিলিয়েশনটা থাকে, আমি কাউকে যদি পরিচয় করে দিতে চাই, আমার ডিন, হ্যাঁ, আমার ডিন সেখানে আমাকে কিভাবে বলবো, আমি তো একটা ভোটের ইয়েতে আসছে, একাডেমিক এক্সেলেন্সে আসেনি। আমি একবার ডিন অফিসকে বললাম ইটস ইন্টারন্যাশনাল অফিস ন, কারণ বিশ্ববিদ্যালয় এটা আমার ওপেন, বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাথে আমার এটা, তাহলে এটা লোকালি সিচুয়েটেড একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন। আমি কখনো বলবো না যে এটা লোকাল ইনস্টিটিউশন, আমি বলি এটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, কারণ এখানে বিশ্ববিদ্যালয় মানেই তো তাই। বিশ্ববিদ্যালয়ে আমার এখানে সমস্ত কিছু পড়ানো হয়, দেশ বিদেশ সব কিছু নিয়ে পড়ানো হয়, বাট ইট ইজ লোকালি সিচুয়েটেড। হ্যাঁ, লোকালি। আচ্ছা, আপনার কাছে একটু জানার জন্য যে এই যে ক্লাসরুম এর অ্যারেঞ্জমেন্টটা কিরকম, হাউ মেনি স্টুডেন্টস, মানে যেমন আমাদের ডিপার্টমেন্টে আমরা একই ক্লাসে আমরা ভর্তি করাচ্ছি 140, আই থিঙ্ক মেবি মোর, 140 না, 140 ইন এ সিঙ্গেল ক্লাস, ইন আন্ডার গ্রাজুয়েট ক্লাস। সেটাই তো। এবং মাস্টার্সের জন্য কোনো আমাদের অ্যাডমিশন সিস্টেম নাই, এবং যারাই অনার্স করছে ওরাই অটোমেটিক্যালি মাস্টার্সের চান্স পাচ্ছে, আর বাইরে থেকে কেউ যদি মাস্টার্স করতে চায় শি হ্যাজ নো এন্ট্রেন্স, সে কোনো এটার মানে সে কোনো সুযোগই নেই। হ্যাঁ, এটা তো থাকবে না, সুযোগ থাকবে না, কারণ আপনি 140 জনকে ভর্তি করানোর পর এই তো আবার মাস্টার্সে সুইচ করবে, তখন তো আবার সিটের একটা ইয়ে আছে। হ্যাঁ, না, কিন্তু পড়াশোনার আমার লং টিচিং এক্সপেরিয়েন্স আমি যেটা দেখেছি যে 140 কে তো একটা ইন্টারেক্টিভ ক্লাস কিভাবে নেওয়া সম্ভব? না, ইন্টারেক্টিভ ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, সেজন্য এটা নন ইন্টারেক্টিভ। আপনাদের ওখানে কি রকম? আপনি তো ওখানে গ্র্যাজুয়েশন করেছেন, পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন, তো আমাদের ওখানে ওই যে 30-35 আপনি না করলেও আন্ডার গ্রাজুয়েটে কিরকম থাকে এরকমই, কারণ বিশ্বের আপনি জানেন ওবি কারিকুলাম যেটা আসছে ইন্টারেক্টিভ ক্লাস, ওরা কিন্তু আমাদেরকে নাম্বার লিমিট করে দিচ্ছে, 25 থেকে 30 জন করে দিচ্ছে। যে এটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী করে আসছে। আপনি করেছেন কিনা জানি না, যে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা, যেটা গ্র্যাজুয়েট স্টুডেন্টরা করে বা রিসার্চ স্টুডেন্টরা করে। যেমন আমার মাস্টার্স পিএইচডির সময় আমি ওখানে লেকচারার হিসেবে কাজ করেছি, যে আমি ওখানে দেখেছি একজন লেকচারারে কতটুকু বার্ডেন নিতে হয়, ওভার বার্ডেনও না, লেস বার্ডেনও না, এবং সমস্ত সময় ট্রেনিং এ থাকতে হয়। ওরা আপনাদেরকে কি, মানে যারা ধরেন যিনি মূল টিচার, প্রফেসর অথবা লেকচারার যাই হোক, ওনার সাথে আপনারা কি ক্লাসে যেতেন নাকি আলাদা সময় যেতেন? মানে এটা ম্যানেজমেন্ট একটা, ইফ ইউ গিভ এ পিকচার অফ দ্য ম্যানেজমেন্ট। আমি জাস্ট পুরো লেকচারার হিসেবেই ছিলাম, আমি ওই টিএ হিসেবে ছিলাম না। না, এমনি টিএ হিসেবে যারা থাকে তারা কিভাবে করে এটা, মানে এটা জানেন? এটা হচ্ছে এক এক দেশে এক এক রকম। কোন দেশে টিএ ক্লাসে যায়, কোন দেশে টিএ শুধু খাতা দেখে। বুঝতে পেরেছেন? কেউ কোনো টিএ খাতা দেখে, আমরা তো টিচাররাই খাতা দেখি। হ্যাঁ, কিন্তু ওই টিএ খাতা দেখার পর ওটা আবার র্যান্ডমলি চেক করে সুপারভাইজার, টিচার। হ্যাঁ, টিচার, মেইন টিচার, কারণ ওখানকার প্রফেসরকে এনশিওর করতে হয় তাকে বছরে পার্টিকুলার নাম্বার অফ রিসার্চ প্রজেক্ট করতে হবে,
তাহলে একজন প্রফেসর যিনি হাইলি রিসার্চ ওয়ার্ক করবে সে ক্লাসরুমে গিয়ে ওটা পড়তে পারবে না, সে বরং ওই টিচারিং অ্যাসিস্ট্যান্টকে রাখে। আপনি যখন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সিস্টেম চলে আসবে আমাদের দেশে, আমাদের এখানে অনেকগুলো কুইজ কোয়েশ্চেন হয়, বুঝতে পেরেছেন? আর কি এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে কখনো প্রেজেন্টেশন থাকে, কখনো কুইজ টেস্ট থাকে, ফরমেটিভ অ্যাসেসমেন্ট। হ্যাঁ। তারপরে ইয়েতে তখন ওই যে কুইজের জন্য আপনার এই মূল্যবান সময়টা নষ্ট না করলেও চলে। আমাদের চিটা ইউনিভার্সিটিতে এখন অবশ্য কিছু ইয়ে করেছে টিএ শিপটা চালু করার জন্য। যে টিএ আমরা যে ফান্ডগুলো পাই ওখানে একটু টিএ শিপ রাখার জন্য, যেহেতু এটা আমাদের আপনারা এখন প্রস্তাব করেছেন? না চিটা ইউনিভার্সিটিতে আছে টিএ কই আমি তো না, শুনি নাই যারা কোনো। হ্যাঁ যারা প্রজেক্ট আছে, কারণ আমরা আমি তো র্যাঙ্কিং কমিটিতে কাজ করি ইয়েতে আমাদের ইউনিভার্সিটিতে, ওখানে আছে স্টুডেন্টদের এমপ্লয়াবিলিটি। তা এমপ্লয়াবিলিটির জন্য ওখানে টিএ শিপ আছে, কিন্তু পরীক্ষার খাতা না, বুঝতে পেরেছেন? পরীক্ষার খাতা না, সেটা হচ্ছে ক্লাস ওয়ার্কের খাতা। হ্যাঁ, পরীক্ষার খাতা আমার কাছে যেটা খুব মনে হচ্ছে যে দুজন শিক্ষক করে এবং এটা আমাদের আসলে নির্দিষ্ট সেমিস্টার সিস্টেম না আসলে এবং কন্টিনিউয়াস সেমিস্টার সিস্টেম আসলে কি আপনার কি ডুয়াল এক্সামিনেশন সিস্টেম না, থাকবে না? কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে ডুয়াল এক্সামিনেশন থাকে না। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে কোর্স টিচারের কাছেই হাফ ইয়েটা থাকে। থাকে। হ্যাঁ হ্যাঁ এবং তাহলে তো আরেকটা কথা চলে আসছে, সেটা হচ্ছে একটা কোর্স একজন টিচার কন্ডাক্ট করবে। হ্যাঁ আমাদের এখানে ইউজুয়ালি আমরা দুজন এক্সামিনার করার জন্য একটা কোর্স আমরা দুজনকে ডিস্ট্রিবিউট করি। একজন হচ্ছে ফার্স্ট কোর্স টিচার, এটাও একজন করা হচ্ছে যায়, এটাও করা যায়। আপনারা যদি আমাদের দেশের সার্কামস্টেন্সে যেমন আমরা বায়াসড হয়ে যাই, আমাদের একটা সমস্যা, আমরা হচ্ছে বায়াসড হয়ে যাই। হ্যাঁ, আমাদের এখনো এথিক্যাল ইয়েটা বায়াসনেসের সমস্যাটা এভাবে কাটানো যায় না যে দিও যে স্টুডেন্ট যদি তার স্ক্রিপ্টে তার যদি অ্যাক্সেস থাকে, কথার কথা সে পেয়েছে বি গ্রেড, তাহলে সে কিভাবে বি গ্রেড পেলো, তার কি কোন জায়গায় কম হইলো, সেটা সে যদি চাইলে না, দেখার। এটা তো থাকে, এটা খাতা এক্সামিনেশন খাতা কোর্স এটা দেখানো আছে, আমাদের প্রভিশন এখানে আছে। নাই। না, আমাদের তো এখনো আসেনি, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আসেনি। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আমরা যারা প্রাইভেটে পড়াইও, হ্যাঁ, ইব্রাহিম স্যার জানেন, আমাদেরকে তো খাতা দেখাতে হয়। প্রাইভেট ইউনিভার্সিটিতে এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে খাতা দেখাতে হয়। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট চলে, ওখানে 50 মার্কস ওবি এর আন্ডারে 60% ইয়েতে থাকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, 40% ফাইনাল এক্সাম। যেটা আমাদের ওবিএতেও এরকম আসবে। আচ্ছা, আরেকটা হলো যে আপনার টেনিউর অফ দ্য ক্লাস কতক্ষণ? আমাদের এখানে তো 45 মিনিটস ইচ না, ক্লাস। আমাদের আমরা আবার আমাদের ডিপার্টমেন্টে আমরা করে নিয়েছি একই কোর্সের একই টিচারের পরপর দুটা ক্লাস ডিস্ট্রিবিউট করার মাধ্যমে অ্যাকচুয়ালি আমার ক্লাস টেনিউরটা হয়ে গেছে 1.5 আওয়ার। দ্যাটস গুড। কারণ 45 মিনিটসে আসলে আমি নিজেও ক্লাসে যাই না। হ্যাঁ, 45 মিনিটসে আসলে ক্লাসে ঢুকে বের হতে 5 মিনিট তারপরে অ্যাটেন্ডেন্স করতে, আমিও ওই 90 মিনিটস ওই ক্লাস প্রেফার করি। আমাদের আসলে যারা এটা আসলে যে টিচার, এখন তো আমি আসলে আমাদের সিনিয়র টিচার অথবা কোনো কারোর উপর যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত না, সেটা আমি চাপিয়ে দিতে পারি না। হ্যাঁ, তবে আমি কমফোর্ট ফিল করি যে আমার থাকতে হবে। আমাদের ডিপার্টমেন্টের ফিলোসফিতে আমরা ম্যাক্সিমাম টিচাররাই ওই মানে জয়েন্ট ক্লাস। আচ্ছা আচ্ছা, যে একই কোর্সের একজন টিচারের পরপর দুইটা ক্লাস। দ্যাটস গুড। তবে কেউ যদি সিঙ্গেল নিতে চায় নিতে পারে, বা অনেক সময় অ্যাকোমোডেশনের একটা প্রবলেম হয়, সেটার কারণে হয়। সেটা ওই যে ক্লাসরুম, যে একটা পার্টিকুলার ইয়ারের জন্য আমাদের ইউনিভার্সিটিতে আবার একটা ইউনিক প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমাদের ওই যে শহর থেকে দূরে অধিকাংশ টিচার এবং স্টুডেন্ট তারা ক্যাম্পাস থেকে। আমি আরেকটা জিনিস দেখি, আমরা ক্যাম্পাসের ভিতরে স্টুডেন্টদের এমপ্লয়াবিলিটি ক্রিয়েট করতে পারি না, যার কারণে ওরা টিউশন করতে শহরে চলে যায়। আপনি দুপুরের পর স্টুডেন্ট পাবেন না, টিচার পাবেন না, তো বড় কথা যে টিচার নিতেও চায় আমরা লাইব্রেরিতে ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় অনেকগুলো কাজ আমরা স্টুডেন্টকে দিয়ে করাতে পারি। চাইল্ড কেয়ার সেন্টার এটাকে করি আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখেছি চাইল্ড কেয়ার, তাহলে টিচারকেও বাচ্চাকে নিয়ে টেনশন থাকবে না। তারপর আমি এখানে চিটা ইউনিভার্সিটিতে কি নাই, আমি একদিন আমার আমেরিকান দুইজন ফেলোয়ার ছিল, ওদেরকে নিয়ে রিক্সা করে ঘুরছি। তারপর দেখলাম যে আসলে আমাদের চিটা ইউনিভার্সিটি কি নাই, স্কুল আছে, কলেজ আছে, তারপর হচ্ছে সব কিছু আছে, কিন্তু কেন ইউজ হচ্ছে না? আমি স্কুলটাকে উন্নত করি, এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করি, আর যেটা বাংলা মিডিয়াম আছে সেটাকে উন্নত করি, তাহলে আমার টিচাররা কি হবে, এই জার্নিটাকে অ্যাভয়েড করার জন্য এখানে অ্যাকোমোডেশনের প্রতি এই কি হবে আগ্রহী
অবশ্যই হবে। আমি ক্যাম্পাসটাকে পরিবেশ বান্ধব করি থাকার জন্য, তাহলে আমি এখানে ক্যাম্পাসে থাকবো, তাই না? আমি এই স্কুলে বাচ্চাকে পড়াবো, আমার এই স্কুলে সব শিক্ষকের একটা তো আপনি যে দাবি। অ্যাকোমোডেশনের কথা বলছেন, অ্যাকোমোডেশনে তো খুব খারাপ অবস্থা, কারণ গত টিচারদের জন্য কোনো বিল্ডিং কি গত 10 বছরে হয়েছে আমার মনে পড়ে না, আর ছেলেদের জন্য কয়েকটা হল হয়েছে, কিন্তু সেগুলোর অবস্থা খুব খারাপ। এবং কত পার্সেন্ট স্টুডেন্ট থাকে, তুমি তো ইউনিভার্সিটির স্টুডেন্ট, কত পার্সেন্ট স্টুডেন্ট এখানে ইউনিভার্সিটির হলে থাকে? সব মিলিয়ে কোনো হিসাব দেয় নাই, কিন্তু বিভিন্ন ফ্যাকাল্টি ওভারঅল কত হবে? 20% অর লেস দেন 20%? তা আপনি দেখেন যে তাহলে যেমন চায়নাতে আমি যেটা 20% যদি হয় যে 1/5, হ্যাঁ, তাহলে চায়নাতে আমি যেটা দেখলাম, যতটা হোস্টেলের সিট আছে ঠিক ততজন স্টুডেন্টকে ভর্তি করাবে, যতটা লাইব্রেরিতে বসার সিট আছে ওই চেয়ার অনুযায়ী স্টুডেন্ট ভর্তি করাবে। মানে ওদের একটা কোরিলেশন আছে। চায়না তো হচ্ছে যে এই সপ্তাহে 5 দিন ইউনিভার্সিটির ভিতর থাকতে হবে, বুঝতে পেরেছেন? প্রত্যেকটা স্টুডেন্টকে ওখানে থাকতে হবে, এবং ওরা ওখানে থাকবে, লাইব্রেরিতে থাকবে। লাইব্রেরিতে ইন্টারনেটটা একটু বেশি পাওয়ারফুল থাকে, এই হোস্টেলে ইন্টারনেটের একটু ব্যান্ডউইথটা একটু কমিয়ে দেয়, বুঝতে পেরেছেন? তারপরে এই লাইব্রেরিতে সবাইকে থাকতে হবে। আচ্ছা, একটা গল্প ওনার কাছ থেকে শুনছিলাম আপনার মানে রেফারেন্সে, সেটা হচ্ছে যে ওই যে চায়নাতে কোন ইউনিভার্সিটির কথা নাকি, যে মানে রাত্রে 11টার পরে লাইট নিয়ে বাইরে। তারপরে এটা একটা মজার ব্যাপার যেটা বলছিলাম, যে ওখানে কোন থাকবে ইউনিভার্সিটি, কি নাম? না, ওই যে আমি যে ইউনিভার্সিটি ছিলাম, ইউনান মিনজো ইউনিভার্সিটি, ওই যে এতজন এত থাকবে না, এবং ওরা যে এত বেশি আলিশান অ্যাটমসফিয়ার দিচ্ছে তা না, একটা ছোট রুমের ভিতর বাংকার খাট, বুঝতে পেরেছেন? একতলা দোতলা, হ্যাঁ। তারপরে একটা ছোট্ট রুমের ভিতর 4টা খাট। আমি ওকে বললাম তোমরা পড়ো কোথায়, পড়ার টেবিল কোথায়? বললো পড়ার টেবিল কেন? হ্যাঁ, হ্যাঁ, লাইব্রেরিতে। তাহলে ওইখানে আমি জিজ্ঞেস করতে আমি একটু যাবো, হ্যাঁ, কারণ 4জন কিভাবে থাকো ছোট্ট একটা রুমের ভিতর। তো বলে পড়ার টেবিল কোথায়? বলছে টেবিল তো ওখানে লাইব্রেরিতে। তারপর আমাদের না হয় হলের রুমগুলো অনেক বড় আছে, হ্যাঁ, তাহলে এইখানে যদি ওই যে দোতলা খাট এবং পড়ার টেবিলটা যদি আমরা ইয়েতে ট্রান্সফর্ম করতে পারি লাইব্রেরিতে, তাহলে হ্যাঁ, না লাইব্রেরিতে থাকবো। লাইব্রেরিতে থাকলে তো আর সমস্যা নেই, স্টুডেন্টরা লাইব্রেরিতে যাবে। তারপর তারপর এখন ওরা তো লাইব্রেরিতে থাকে, আর এখানে তো ঘুমাতে আসে। খাওয়ার জন্য রয়েছে ক্যান্টিন, ক্যান্টিনে খাবার হচ্ছে সুলভ মূল্যে। স্টুডেন্টদের ক্যান্টিন আছে, তাহলে ছোট রুমে ডাবল খাট, 4জন, এবং ছোট রুম, বেশি বড় না। খাচ্ছেও না, ওরা রান্না বান্নাও করছে না, কারণ স্টুডেন্টদের জন্য বিভিন্ন কিছু দূর দেওয়ার পরে দেখা যাচ্ছে ক্যান্টিনে বুফে সিস্টেম আছে, স্টুডেন্ট ওখান থেকে কিনে খাচ্ছে। রুচির একটা চেঞ্জ আসতেছে, কারণ বিভিন্ন ধরনের খাবার আছে এবং সুলভ মূল্যে। ওই যে যেটা 11টার সময় লাইট নিভানোর কথা বললেন, হ্যাঁ, আর একটা লাইট হচ্ছে খাবার চিন্তা করতে হচ্ছে না। আমি কি করি রাত্রেবেলা, যখন আমি একটু নাইট আউল, আমি একটু বেশি পড়াশোনা করে রাত্রেবেলায় কি সব ঠাস করে বন্ধ হয়ে গেল। একবার দুইবার দেখি যে 11টা 15 লাইট অফ। তাহলে লাইট অফ মানে হচ্ছে 11টা 15 হয়েছে। তখন আর কেউ ইয়ে করতে পারবে মানে না, সব স্টুডেন্টদের, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, হ্যাঁ। এবং স্টুডেন্টরা ওই 11টা, তারপরে ওই যে মুভি দেখবে স্টুডেন্টরা, দেখবে না, দেখতে পারবে না, কারণ হচ্ছে যে ওখানে তো ওয়াইফাই কানেকশন খুবই পুয়ার, বুঝতে পেরেছেন? ওখানে নেটওয়ার্ক খুবই পুয়ার। এবং চায়নাতে যেটা দেখেছি, ওখানে স্টুডেন্টদের স্বাধীনতা বলতে কিছুই নেই। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যদি স্টুডেন্ট এখন আমার সাথে দ্বিমত পোষণ করবে। স্টুডেন্ট ওদের কথা হচ্ছে স্টুডেন্ট হচ্ছে পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে, পড়াশোনা করবে, আর অন্য যা এক্সট্রা কারিকুলার করবে, এরপর আর কিছু নাই। কিভাবে ওরা যখন ফার্স্ট ইয়ারে থাকে, আমি প্রথম দিন কি এত মিলিটারি, আমি কি মিলিটারি একাডেমিতে এসেছি? না, একজন আমাকে বলে যে আপনি ভয় পাবেন না, এরা মিলিটারি না, এটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়া হয়।
আমি চিন্তা করলাম এই প্রভিশনটা তো আমাদের দেশেও ছিল, কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি ওই যে নাই। বিএনসিসি বিএনসিসি ছিল, হ্যাঁ, ছিল। তাহলে ওরা কি করে ফার্স্ট ইয়ারে প্রত্যেকটা স্টুডেন্টকে আদব কায়দা শেখানোর থেকে শুরু করে এটিকেট, ভদ্রতা, তারপর হচ্ছে যে শারীরিক দক্ষতা, তো এই যে সারাক্ষণ এইগুলো পিছনে মিলিটারিদের মতো ব্যাগ নিয়ে এখানে যাচ্ছে এখানে যাচ্ছে, এই ট্রেনিং সবগুলো দিল। কারণ যুদ্ধের জন্য কিন্তু একটা দেশের জন্য একটা নাগরিক টিম তো থাকা দরকার। একটা ওই ট্রেনিংটা কি মেল ফিমেল সবাই সবার একসাথে, জন্য? হ্যাঁ সবার জন্য। এবং তারা এটা করছে 1 বছর, ফার্স্ট ইয়ার ওদেরকে এই ট্রেনিং এ যাবে, পড়াশোনা করবে, এই ড্রেসেই করবে, বুঝলেন, বেসিক যে ট্রেনিং গুলো আমাদের যে বিএম এর মতো। ফার্স্ট ইয়ারে এই ট্রেনিংটা থাকবে। তাহলে ওই ট্রেনিংটা পেয়ে গেল। তারপর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওরা মাঝখান দিয়ে ওদের পলিটিক্যাল যে ইয়েটা আছে, আমি যেটা বলে ছাত্র রাজনীতি, ওদেরকে পলিটিক্যাল করা হয়, ওদের আলাদা ক্লাসরুম আছে, হ্যাঁ, ন্যাশনাল পলিটিক্সের উপর, ওদের যে কমিউনিজম আছে ওদের উপর ওদের আলাদা ক্লাসরুম হয়, যাতে করে দে আর অ্যাওয়্যার অফ ন্যাশনাল পলিটিক্স অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল পলিটিক্স ওরা করে না, কিন্তু ওদেরকে ক্লাস করানো হয়, অ্যাওয়ারনেস বিল্ড আপ করা হয়, তাদেরকে ক্লাস করানো হয়, কোর্স করানো হয়, এটা করানো হয়, ট্রেন্ড আপ করানো হয়। ট্রেন্ড আপ করানো হয়। তাই এই জিনিসটা, সেটা আবার অস্ট্রেলিয়াতে নেই। অস্ট্রেলিয়াতে বাচ্চাদেরকে পলিটিক্স শেখায় না, যাদের ইচ্ছা তারা করবে। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলো ডরমিটরি পিকচারটা কিরকম কম্পেয়ার টু চায়না? হ্যাঁ, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে ডরমিটরি হাই এক্সপেন্সিভ, ওখানে মোটামুটি কেউ থাকে না, না, তাদের ওরা পাশেই প্রাইভেট যে অ্যাকোমোডেশন আছে ওখানে গিয়ে থাকে, হ্যাঁ, কিন্তু ওরা ইয়েতে থাকে না, ওগুলো এক্সপেন্সিভ, অ্যাফোর্ডেবল না, যার কারণে ওরা বাইরে থাকে, একটু দূরে থাকে, ওরা নিজেরা যায়। কিন্তু ওই যে 13 উইকসে এমন ওই যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হয়, প্রতিটা কোর্সে যদি পরীক্ষা থাকে, তাহলে মানে ওদের কন্টিনিউয়াস থাকে, এটা একাডেমিক প্রেসারের মধ্যে থাকতে হচ্ছে, হ্যাঁ অবশ্যই, যার কারণে না ও অন্য কিছু, ওই 13 উইকস অন্য কিছু করতে পারবে না। আফটার 13 উইকস এনজয়। তো হোয়াট এভার দ্য উইকেন্ড, তাদের যে উইকেন্ডে সবসময় তারা লাইব্রেরিতে থাকে, কারণ হচ্ছে ও তো অনেক অ্যাসাইনমেন্ট। আমরা তো এই যে সকালবেলা আমাদের এখানে যে একটা ধারণা যে 5 দিন সকাল সন্ধ্যা খাটাখাটি করে আর 2 দিন তারা একদম, ও যদি শেষ করতে পারে, কেউ যদি বলে উইকেন্ডে, কেউ চায় যে উইকেন্ডে কাজ করতে, পড়াশোনা করতে, আবার কেউ চায় কি না আমি উইকডে। তাহলে উইকেন্ড মানে যে মৌজ মাস্তি সেটা না, না, উইকেন্ড মানে কেউ করতে পারে, সে যদি এটা হচ্ছে ক্যাপাসিটি। কোনো স্টুডেন্ট যদি মনে করে আমি রাত জেগে উইকডেতেই সব শেষ করে ফেলবো, উইকেন্ডে ঘুরতে যাবো, দ্যাটস ওকে, এটা হচ্ছে তার ক্যাপাসিটি। আর কেউ যদি বলে কি না আমার উইকডেতে তো আমি কাজ করি, ওখানকার যে আমি তো কাজ করি, আপনার যেটা বললেন যে ওই রেসিডেন্সিয়াল না, নন রেসিডেন্সিয়াল। আর আমি আপনাকে যেটা বললাম, ওই যে কাজ করে, ওই যে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে ওরা তো বিভিন্ন উইকডেতে কেউ রাতে কাজ থাকে, থাকে, হ্যাঁ, তখন তাকে করতে হয়, উইকেন্ডে তখন সে পড়তে বসে ক্লাসের ইয়েতে, এটা একটা। তাহলে 13 উইকস হচ্ছে একটা সেমিস্টার, হ্যাঁ, অস্ট্রেলিয়াতে। আর যেটা হয়, আমি আপনাকে বললাম, আমাদের চিটাগং ইউনিভার্সিটি যদি এমপ্লয়াবিলিটি ক্রিয়েট করা যায়, স্টুডেন্ট এমপ্লয়াবিলিটি, যেমন আমি আমার অনেক স্টুডেন্টকে আমি আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছি, তারপরে হিসেবে রেখেছি, আমি আই উইল পে, তোমাদেরকে চিন্তা করতে হবে না, তোমরা টিউশনের জন্য এই যে শহরে গিয়ে না গিয়ে বরং এখানে কাজ করো, তোমাদের নিজস্ব স্কিল ডেভেলপ হবে। কিন্তু স্টুডেন্টকে পাওয়া যায় না, আমি একা করলে তো হবে না, আমার সকল টিচারদেরকে এগিয়ে আসতে হবে। আমার মনে হয় আমাদের চিটাগং ইউনিভার্সিটিতে যে একটা থাকার পরিবেশ, সুষ্ঠু পরিবেশ, টিচাররাও থাকবে, স্টুডেন্টরাও থাকবে। আমরা বিভিন্ন উৎসবে আমাদের এতগুলো টাকা খরচ না করে আমরা এই অ্যাকোমোডেশনটা এনশিওর করি স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদেরকে এমপ্লয়াবিলিটি ক্রিয়েট করি। এই যে দোকান যতগুলো আছে, দোকানের এখানে আমি এই স্টুডেন্টরা চাকরি করবে, স্টুডেন্টরা আগ্রাতে গিয়ে চাকরি করবে, স্টুডেন্টরা ওই ইয়েতে গিয়ে চাকরি করবে, বাস্কেটে সুপার শপে কাজ করবে, কেন চিটাগং ইউনিভার্সিটির ভিতরে চাকরি করুক, হ্যাঁ ভিতরে কাজ করুক, আমি সুপার শপ করে দিই, আমি এখানে দোকান করে দিই, যে একবেলা চাকরি করুক আরেকবেলা মালিক চাকরি করুক, হ্যাঁ, এভাবে করে ক্লাসটা শুধু এতটা থেকে এতটা স্ক্যাটার্ড করে দিই, হ্যাঁ, স্টুডেন্টের কাজের সুবিধার জন্য। তারপর এখানে চাইল্ড কেয়ার যেটা আছে, চাইল্ড কেয়ারে বাই রোটেশনে এই ফিমেল স্টুডেন্টরা ওখানে কাজ করতে পারে, হ্যাঁ, এতটা থেকে এতটা থেকে পার আওয়ার বেসিসে। তাহলে লাইব্রেরিতে পার আওয়ার, এই যে লাইব্রেরি উঠানো, বই উঠানো নামানো, এইগুলোর জন্য এগুলো কাজ আছে,
না কেন ইউনিভার্সিটি সিকিউরিটির কাজও হ্যাঁ, তারপর প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু লাইব্রেরি আছে, সেমিনার আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু সেমিনার আছে, ওই সেমিনার 2 ঘন্টা করে ইউনিভার্সিটি কাজ যদি করুক। বিএনসিসির মতো যে একটা ইউনিভার্সিটি সিকিউরিটি একটা মানে রেজিমেন্ট টাইপের কিছু একটা করে যেখানে সরকারি ট্রেনিং নিয়ে ছেলে মেয়েরা কাজ করবে, মেয়েদের সেক্টরগুলোতে মেয়েরা কাজ করবে, ছেলেদের সেক্টরগুলোতে ছেলেরা কাজ করবে, এবং পার আওয়ার তারা যদি একটা টাকা Payment পায় পায়, হ্যাঁ। তাহলে ইউনিভার্সিটির লাভ হচ্ছে যে এই কর্মচারীদের পিছনে যে টাকাটা তাকে দিতে হচ্ছে তার চেয়ে অনেক কম টাকা দিয়ে সে এই ভালো সার্ভিসটা পাচ্ছে। তারপর যে ক্লিনিং আবার কাজ করুক, হ্যাঁ, সমস্যা cleaning কি? এর কাজ আমরা করুক। যখন বিদেশে যাচ্ছে অনেকেই দেখছি ভ্যাকুয়াম ইয়ে নিয়ে সকাল ইয়েতে এই ক্লিনিং এ যারা কাজ করে তারা হচ্ছে যে 6টা থেকে 8টার ভিতরে, কারণ 8টা বাজে সবাই স্টুডেন্ট চলে আসবে, 6টা থেকে 8টা, আর একটা ইয়ে স্লট আছে বিকাল 6টা থেকে রাত 8টা। বুঝতে পারছেন? তা ক্লিনিং এর কাজটাও তো করতে পারে। ক্লিনিং তো খারাপ কিছু না। আমরা দেশের বাইরে গেলে ক্লিনিং এর কাজ করছি, কিন্তু আমি দেশের ভিতরে কাজ করতে পারবো না। ক্লিনিং কাজ, এই যে যতগুলো কাগজ ফেলছে ইয়ে ফেলছে, আমি গ্লাভস পরি, আমার স্টিক নেই, আমি ওইভাবে পরিবেশ যেভাবে ওরা কাজ করছে, এই তাহলে বাইরে থেকে না এসে এই পুরো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এরিয়াটাকে আমি বাস উপযোগী করে ফেলে আমরা সবাই কাজ করি। সবাই কাজ করার সুবিধা হচ্ছে আচ্ছা ম্যাডাম, আমরা এই এখান যে থেকে ইয়াতে পেমেন্টটা হবে। এই আপনার চিটাগাং ইউনিভার্সিটি, তো আমরা যেহেতু আমরা এখানে পড়াশোনা করেছি, আপনি আমি, উনি না করলেও আমরা একসাথে এখানে চাকরি করি, আমরা চাই যে এটা একটা ডেভেলপমেন্ট হোক, কিন্তু এটা ডেভেলপমেন্টের যে প্রসেস সেটার কোনো হোপ অবশ্য আমি খুব একটা দেখছি না। আজকে ওনাকে বলতেছিলাম যে প্রেজেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা হচ্ছে যে অফকোর্স বেটার অ্যাডমিনিস্ট্রেশন কম্পেয়ার টু দ্য ওয়ার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট ওয়ার ইন দ্য প্রিভিয়াস টাইম, কিন্তু ইন নো ওয়ে ইট ইজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি, রেভলিউশনারি অর রেডিক্যাল। দে আর নট ডুইং এনিথিং। এই যে মনে করেন রেজাল্টের বিষয়টা, একটা ইউনিফাইড একটা সফটওয়্যার করা, তারাও এ পর্যন্ত এটা দিতে পারে নাই এরকম। এবং আমি আজকে আমরা যেটা কথা বলেছি কন্ট্রোল অফ এক্সামের সাথে, ওনারা আসলে এটা আইসিটির মাধ্যমে, ওই যে আইসিটির মাধ্যমে করা হচ্ছে, তো ওনারা বলছে যে এই ভর্তি পরীক্ষার কাজটা শেষ হলো 2 মাস, এই 1 মাস যাওয়ার পর সামনের মাস থেকে ওনারা অটোমেশনের উপর কাজ করবে। যেটা আমি তখন ওনাকে সাজেস্ট করলাম, আপনারা যখন অটোমেশন কাজে প্রত্যেকটা ফ্যাকাল্টি থেকে 2 জন করে রিপ্রেজেন্টেটিভ নিন, কারণ এক একটা ফ্যাকাল্টির সিস্টেম এক এক রকম, কোর্স ইয়েগুলো ডিউরেশন, কোর্স মার্ক। তো ম্যাডাম আরেকটা জিনিস হলো যে এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং বিশ্ববিদ্যালয়ের বাহিরে যারা আছে, এটা এবং আরেকটা 2টা পয়েন্টের কথা বলে আমি শেষ করব। তাদের ধারণা যে বিশ্ববিদ্যালয় একটা মুক্ত এলাকা। মুক্ত এলাকা মানে এখানে ঘুমানোরও কোনো ঠিক নাই, পড়ারও ঠিক নাই, খাওয়ারও ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই। তো আপনার যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আপনার যাওয়ার, আমার মনে হয় অ্যাটলিস্ট হিসাব করলে 10-15-20টা হবে। আপনার কি মনে হয় যে আমি এনআইটি একটা যে ইউনিভার্সিটি, ওটা কুরুক্ষেত্র বা কুরুক্ষেত্র, আচ্ছা যাই হোক, হ্যাঁ, ওখানকার একটা ছেলে সে একটা স্ট্যাটাস দিছিল যে এরকম যে মানে ইউনিভার্সিটির মেইন এরিয়ার বাইরে রাত্রে যাওয়া যায় না, তারপরে ওই যে ঘুমানো বিষয়টাকে তারা মনিটর করে তো ঘুমাইছে কিনা। ও বললো যে আন্ডার গ্রাজুয়েটে ভর্তি ছিল, এখনো বোধহয় আছে। তো বলছে প্রথমে মনে হয়েছে কি কোনো মিলিটারি একাডেমিতে ভর্তি হলাম কিনা, যে একটু নিয়মকানুন খুবই করা। আমাদের এখানে এটা আসলে এশিয়ান বেসিস যেগুলো সেখানে এইসব, ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা নাই। আপনি দেখেন পৃথিবীতে 2 ধরনের কালচার আছে। একটা হচ্ছে, হ্যাঁ, পৃথিবীতে 2 ধরনের কালচার আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক কালচার আর একটা হচ্ছে কালেকটিভিস্টিক কালচার। আমরা বিলং করি কালেকটিভিস্টিক কালচার। আর ওয়েস্টার্ন সোসাইটি যারা, তারা হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক কালচার। ওখানে ইন্ডিভিজুয়ালিস্টিক কালচারে আফটার 18 অল পিপল উইল বি অ্যাডাল্ট, উইল বি রিকগনাইজড অ্যাজ অ্যান অ্যাডাল্ট, এবং দে উইল বি অটোনোমাস, দে উইল টেক দেয়ার ওন ডিসিশন। আফটার 18 সেখানে প্যারেন্টস কোনো ইনভলভ করবে না। ইটস ইউর রেসপন্সিবিলিটি, এটা তোমার রেসপন্সিবিলিটি, তুমি কিভাবে ফুডের ব্যবস্থা করবে না, নিতে চায় না। কিন্তু আমি যদি মনে করি যে প্যারেন্টিং এর ক্ষেত্রে আমরা বেশি উদার না, প্যারেন্টিং এর ক্ষেত্রে ওনারা বেশি উদার, কারণ ওনারা প্যারেন্টিং করে যে বাচ্চাকে 18 বছরের পর যাতে সে স্বাবলম্বী হতে পারে। আর আমি প্যারেন্টিং করি তাকে একটা ভালো সর্বোচ্চ পজিশনে যাবে, যাতে করে আমি ওর সাথে ভালো সময় কাটাতে পারি ফিউচারে। হ্যাঁ, কারণ আমাদের সিস্টেম কালেকটিভিস্টিক সোসাইটি, আমরা সবাই একসাথে এক্সটেন্ডেড ফ্যামিলি কালচারে থাকি। কারণ আমাদের এটা হলো আমাদের একটা সর্ট অফ ইনভেস্টমেন্ট, যেটা আমরা
লেট লাইফে? আমি এটা কালেকটিভিস্টিক কালচারে হয় কি, আমি এক্সটেন্ডেড ফ্যামিলি কালচারে বিলং করি এবং বিশ্বাস করি আমার বাচ্চার সাথে আমি থাকবো, তাহলে আমার বাচ্চাকে কি করতে হবে, সর্বোচ্চ চাকরিটা দিতে হবে, তাকে একটা কম্পিটিশনের ভিতর ছাড়তে হবে, কম্পিটিশনে থাকার জন্য আমি তাকে মুখে হাত ধরে খাওয়িয়ে দিব, এর কারণ সে যাতে বেস্ট এফোর্ট দিতে পারে। আমি এটা আগে এভাবে খেয়াল করি নাই। হ্যাঁ, আর আপনি যখন এশিয়ান ইয়েতে, ল্যাটিন আমেরিকান এবং এশিয়ান ইয়েতে যারা কালেকটিভিস্টিক কালচার বিলং করে তাদের ভিতরে এটা রয়েছে, কারণ তাকে কারণ স্টুডেন্ট ইয়ে না, সেলফ অ্যাওয়ার না, সেলফ রেসপন্সিবল না। আর আপনি ওয়েস্টার্ন সোসাইটি যান, এটা তোমার ব্যাপার, তুমি কখন পড়বা, রাতে পড়বা না সকালে পড়বা না বিকালে পড়বা, ওইটাই, কারণ ওই স্টুডেন্টকে টিউশন ফিটা তো ইন মোস্ট অফ দ্য কেসে সে নিজে জোগাড় করে। হ্যাঁ, কারণ ওখানে টিউশন ফি তো অল এক্সপেন্সেস তার গার্ডিয়ান। হ্যাঁ, ওখানে টিউশন ফি হচ্ছে হায়ার এডুকেশনে ওয়েস্টার্ন সোসাইটিতে আমি অস্ট্রেলিয়া দেখেছি, ব্যাংক ওর লোন দিবে, লোনটা ওকে, ও ব্যাংক থেকে লোন নেবে, এটা শোধ করবে সে চাকরি করে। বুঝতে পেরেছেন? আর আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে সব প্যারেন্টসরাই দিচ্ছে, ইভেন চায়না তো প্যারেন্টসরা দিচ্ছেন। বুঝতে পেরেছেন? কারণ ওই যে আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি কালচারে আরেকটা পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে যে আমি আই উড আস্ক এনি স্টুডেন্ট যার সাথে দেখা হোক না কেন, যে ডিপার্টমেন্টের হোক না কেন, যে ইউনিভার্সিটিতে ভর্তির আগে ইউনিভার্সিটির সম্বন্ধে তোমার যে ধারণা ছিল, এখন ইউনিভার্সিটি তুমি ভর্তি হয়েছো বা পড়াশোনা আগাইছো বা শেষ হয়েছে, তোমার এটা ধারণাটা কি মিলছে নাকি মিলে নাই, বা কি তোমার মত? একদম ওয়ান টু অল ইউল বি সারপ্রাইজ টু নো, ইউল বি শকড যে সবাই বলেছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে বিশ্ববিদ্যালয় সম্বন্ধে তাদের একটা অনেক উচ্চ ধারণা ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এরকম, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এরকম, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এরকম, কিন্তু বলছে যে আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অ্যাক্রস দ্য ফ্যাকাল্টিজ বিভিন্ন, তাদের কিন্তু ইয়েটা ভালো না, মানে নেগেটিভ, এটার জন্য তো তারা দায়ী আশাহত। আমরা এটার জন্য তো দায়ী আমি। হ্যাঁ, আমি যখন আমি আর স্টুডেন্টকে বলি, আমার স্টুডেন্ট একদম সর্বধর্ম, মানে ছেলে মেয়ে, মুসলিম নন মুসলিম, আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট, সায়েন্স ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স, কমার্স, আর্টস, ইরেসপেক্টিভ অফ, এটার জন্য দায়ী তো আমি। হ্যাঁ, আমি মনে করি আমরাই দায়ী, কারণ আমি আমার স্টুডেন্টের সামনে আমি ওভাবে না, এটা আমাদের জন্য একটা শকিং না, আমাদের টিচারদের জন্য। টিচাররা তো স্টুডেন্টদের এগুলো সাথে খোঁজ খবর নেয় না। আমি যেহেতু সোশ্যাল ওয়ার্ক করি, আমি যে কোনো স্টুডেন্টের সাথে দেখা হলে আমি এই কমন প্রশ্নটা করি। আমি চিন্তা করি যে আমি মানে আমরা টিচাররা যদি ওদের কাছে ওভাবে প্রেজেন্টেবল না হই, হ্যাঁ, তাহলে স্টুডেন্ট কি মনে করবে? ও টিচার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্পর্কে ওর একটা ধারণা নিয়ে আসছে, ইমাজিনারি। হ্যাঁ, যে এই ইমাজিনারি একটা ওয়ার্ল্ডের মাধ্যমে আসে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেমন হবে, এসে দেখলো যে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরকম না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জ্ঞানের আধার হবে, এই ক্লাসে এসে দেখলো তা না। খাওয়ার সময় যে একটু করে বলছিলেন যে হয়তো টিচার আসেই না ডিপার্টমেন্টে, নিয়মিত ক্লাস নেয় না বা একাডেমিক কাজগুলো করে না, সেটা। তারপরে আমি জানি বিশ্ববিদ্যালয়, এবং এক পর্যায়ে আপনি কাউকে এটাই একটা হুমকি সুরে বললেন যে দরকার হলে আমি প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব। হ্যাঁ, আমাকে আপনি যদি এক্সপেরিয়েন্সটা একটু বলতেন, মানে ইম্পার্সোনাল এক্সপেরিয়েন্স। হ্যাঁ, ইম্পার্সোনাল এক্সপেরিয়েন্স। আমি চিন্তা করি আমি বিভাগীয় প্রধান হিসেবে যখন দায়িত্ব দান করেছি, সেই জন্য আমার প্রতিপালক আমাকে সেটা, আমি অতটা রিলিজিয়ন প্র্যাকটিস করি না অথবা করি না, কিন্তু আমি কিছু আমার উপর দায়িত্ব যেটা অর্পণ করা হয়েছে সেটাকে আমি পালন করার যথাযথ চেষ্টা করি, কারণ আমাদের একটা হালাল নন হালালের ব্যবস্থা রয়েছে। আমি মনে করি না যে অ্যালকোহলিক হলে অথবা আমি ফ্রি মিক্সিং করলেই এটা হারাম আর অন্য সব কিছু হালাল আমার জন্য। নো, আমার প্রতিটা ইনকাম আমি যেন আই এম পেইড ফর দ্যাট অ্যামাউন্ট, এই যে 9টা থেকে 3টা পর্যন্ত এই জন্য আমি পেইড। এবং আমি যদি আমার শিডিউল কাজগুলো না করি, তাহলে যে প্রপোর্শন আমি করি নাই সেই প্রপোর্শনটা আমার জন্য কিন্তু হালাল হয় নাই, এটা হালাল হয় নাই। আমি হয়তো অন্য কিছু, আমি সবসময় একটা জাস্ট, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি রিলিজিয়নের ব্যাপারে, সেটা হচ্ছে যে আমার যদি প্রেয়ার রিলিজিয়াস প্র্যাকটিসের ঝামেলা হয়, সেটা আমি আল্লাহর সাথে বুঝানো করে নিব, আল্লাহ ইজ কাইন্ড। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলবে কি তুমি ওগুলো ছাড়িয়ে এনেছো, মানে হচ্ছে আমি কিন্তু অন্যদের দায়িত্ব নিব না। হ্যাঁ, আল্লাহ বলবে কি আমি কিন্তু ওগুলো দায়িত্ব, তুমি ওর প্রতি দায়বদ্ধতা, ওর প্রতি ঋণ, ওর প্রতি যে ওগুলো ক্লিয়ার করেছো কিনা, আমি ওগুলোর প্রতি ক্লিয়ার থাকি যে আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি আমার ইয়েতে। এবং আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, আমি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি, পা দিয়েছি, আমি তখন আমি আমার প্রতিপালকের কাছে আমি গ্র্যাটিটিউড শো করেছি, কারণ অনেক মানুষ পরীক্ষা দিয়েছে, আই এম জাস্ট পিকড, তাই না? আল্লাহ তাহলে আমাকে পিকড করেছে কেন? আমাকে আল্লাহ বিশ্বাস করেছে আমি এই যে দায়িত্বটা রয়েছে, হ্যাঁ, দায়িত্বটা আমি পালন করতে পারবো, আল্লাহ আমাকে ট্রাস্ট করেছে, আমাকে পিক করেছে।
যার কারণে আমি আরও ভয় পেয়ে গেছি, আরও নতজানু হয়ে গেছি। হ্যাঁ, ও মাই গড, আমাকে তো আরও বেশি ইয়ে করতে হবে। তারপর যখন আমি অস্ট্রেলিয়াতে গেলাম, স্কলারশিপ পেলাম, তখন আমাকে পিক করেছে। আমি তো ইন্টারন্যাশনাল 2টা বড় স্কলারশিপ পেয়েছি। আমি আরও বেশি গ্র্যাটিটিউড, আউট অফ গ্র্যাটিটিউড আমি আরও নমনীয় হয়ে গেছে। আল্লাহ তো আমাকে এখন আরও বেশি দায় জিজ্ঞাসা করবে, তোমাকে তো আমি এটা পিক করছিলাম, ওকে দেইনি, তোমাকে দিয়েছি কেন, ওদেরকে দেইনি, তোমাকে দিয়েছি কেন, তুমি কি করেছো ঠিক মতো? এইটা আমি ইভেন আমি অস্ট্রেলিয়ায় চাকরি পাওয়ার পরও আমি চলে আসছি, কারণ আল্লাহ আমাকে পিক করেছে যে এইদেরকে ইয়ে করার জন্য তাহলে না, আমার দেশকে। আপনি যেটা বলছেন এটা হচ্ছে একটা কাইন্ড অফ সেলফ রেসপন্সিবিলিটি, হ্যাঁ। এবং আপনি মোরাল এজেন্ট হিসেবে হ্যাঁ, নিজেকে ভাবছেন। সেটাই। কিন্তু আমাদের তো মোস্ট অফ দ্য কলিগ সেভাবে তারা না ভাবে না, না। আমি সেটা আমার জুনিয়র কলিগদেরকে বলি, আপনারা চিন্তা করেন না, আপনাদেরকে ভয় লাগে না? আমার কিন্তু যখন পেয়েছি তখন আমি খুব ভয় পেয়েছি। আমার যখন যত কিছু অ্যাচিভমেন্টে আমি আরও বেশি ভয় পাই, কারণ আমার মনে হয় আমাকে আল্লাহ এখন জিজ্ঞাসা করবে, হ্যাঁ তোমাকে তো আমি এটা দিয়েছি, তুমি এটা করেছো? যে এটা ইভেন আমি যদি পরীক্ষা কমিটির চেয়ারও থাকি, আমি রাতে ঘুমাতে পারি না। তারপর দিন আমি যদি প্রশ্নটা উল্টা দিই, আমার খুব পায়চারি হয়। ইভেন আমার কয়েকজন কলিগ থেকেও আমি এটা জিজ্ঞাসা করছি, ও খুব টেনশন করে। হ্যাঁ, যে এটা আমার হাজব্যান্ডকে এবার দেখেছি, উনি ভর্তি পরীক্ষা অ্যারেঞ্জ করতেছে, উনিও ঘুমাতে পারে না, উনিও অসুস্থ হয়ে গেছে ভর্তি পরীক্ষার সময়। হ্যাঁ, যে এটা স্ট্রেস, কারণ আমার চিন্তা করছে এটা আমাকে দায়বদ্ধতা একটা ইয়ে থাকতে হবে, আমাকে এটা রেসপন্সিবল হতে হবে। তাই যার কারণে আমাকে যখন বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আরও বেশি ইয়ে হয়ে গেছে। আমি একদম ওয়ার্কিং আওয়ার আরও ডবল করে দিয়েছি, যাতে আমার কোনো কারণে এতটুকু কিন্তু আপনি একটু শুনছেন কিনা জানি না, আমি শুনেছি যে বিভিন্ন টিচাররা বলে যে না, ক্লাস নেওয়াটা আমাদের দায়িত্ব না, আমরা ইউনিভার্সিটি টিচার, আমরা রিসার্চার, আমরা ক্লাস নেওয়াটা আমাদের দায়িত্ব না। রুট ছেলেপেলেরা এসে বসে আছে, তারা পড়ায় না। এবার ক্লাসরুমে যে পারফরমেন্সের কথা যদি আপনি আসেন, সেখানে প্রস্তুতি নিয়ে আসে না, কোনো লেকচার হ্যান্ড আউট নাই। আমি ওনার কাছ থেকে অনেকবার হেল্প নিচ্ছি, কি উনি যেহেতু এডুকেশন নিয়ে কাজ করেন, যে হাউ টু, এবং আপনি কোনো কোনো সময় আমার কিছু ক্লাসে ছিলেন, ফিজিক্যাল অথবা অনলাইন ক্লাসে, এবং আপনি কখনো আমাকে ফিডব্যাক দিয়েছেন, এবং আপনি স্টিল আমার যদি ডিপার্টমেন্টের চেম্বারে যান, তাহলে দেখবেন যে আমার কাঁচের নিচে কিন্তু আপনার ওই ফিডব্যাক একটা বোধহয় রাখা আছে এখনো পর্যন্ত। আই ট্রাই টু ইমপ্রুভ মাইসেলফ। এখন ক্লাসে আমি গেলাম, কিন্তু আমি যদি ক্লাসে এমন কিছু বলতে না পারি যেটা সামথিং নিউ, এবং যেটা স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করে, হ্যাঁ, ইন্টারেস্টেড করে টু বি ইন দ্য ক্লাস, টু অ্যাটেন্ড দ্য ক্লাস, তো সেদিক থেকে যদি আমরা দেখি, aside this regular research and promotion and all the distribution of benefits, আমাদের কলিগরা যেগুলো নিয়ে মোস্ট অফ দ্য টাইম ব্যস্ত থাকে, তাদের যে ক্লাসরুম পারফরমেন্স, তাদের অ্যাজ এ টিচার যে সেলফ ডেভেলপমেন্ট, একটা কোর্স কতদিন ধরে পড়াচ্ছেন বা ইত্যাদি, সব মিলিয়ে আইসি না, এই যে আমি আপনাকে বললাম রেসপন্সিবিলিটি, আমাকে রেসপন্সিবল ভাবতে হবে। আমাকে যখন এটা আমাকে প্রতিপালক দায়িত্ব দিয়েছে, হ্যাঁ, তাহলে আমাকে এটা পালন করতে হবে। তাহলে আমাকে বিশ্ববিদ্যালয়, আমি আগে যেমন ছিলাম, ফারজানা দেখেন যে এই হিউজ নাম্বার অফ টিচার্স, হ্যাঁ, they are religious, they are practicing. If they are Muslim, they would pray regularly even in the department, but they are not কিন্তু serious. রিলিজিয়ান আমাদের, এই যে আমি They are not সবসময় serious about যে কোনো বই যখন রিলিজিয়ান নাম লেখা থাকে আমি এটা পড়তে যাই, কারণ আমার রিলিজিয়ান পার্সপেক্টিভ এক ধরনের, অন্যদের রিলিজিয়ান পার্সপেক্টিভ আরেক ধরনের। হ্যাঁ, আমি সবসময় কানেক্ট করার চেষ্টা করি হোয়াট আই বিলিভ, হ্যাঁ, বাই দ্য ওয়ার্ড রিলিজিয়ন, ওই অথর কি চিন্তা করছে। আমি সবসময় যে কোনো দোকানে গিয়ে লাইব্রেরি থেকে রিলিজিয়ন শব্দটা দেখলেই, আমি কেউ রিলিজিয়ন নিয়ে কাজ করতেছে আমি তার সাথে কথা বলি, কারণ আমার পার্সপেক্টিভ, আমার রিলিজিয়ন হচ্ছে আমার দায়বদ্ধতা, রেসপন্সিবিলিটি। হ্যাঁ, সেটাই আমি বিশ্বাস করি কাজটা। যার কারণে আমি দেখেছি, আমি যখন বিভাগীয় প্রধান হিসেবে এসেছি, তখন দেখেছি কিছু শিক্ষক খুবই রেগুলার, কিছু শিক্ষক আসে না। হ্যাঁ, তাদেরকে আমি রেগুলারাইজ করার চেষ্টা করেছি, আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি। আমি এই যে ধর্মীয় ইয়ের কথা বলেছি, হ্যাঁ, ধর্মীয় মানে এখানে ধর্মটা ওপেন, যে কোনো ধর্মেই কিন্তু একটা দায়বদ্ধতার কথা রয়েছে, সেটা যেই ধর্মই হোক, যে এটা। তারপর আমাকে যখন আমি তো কোনো কিছু ভয় পাই না, আমি আবার তকদিরে বিশ্বাস করি। হ্যাঁ, আমি যেমন রিজিকে বিশ্বাস করি, তেমন তকদিরে বিশ্বাস করি, যদি আমি অতটা রিলিজিয়াস প্র্যাকটিস করি না। হ্যাঁ, সেটা হচ্ছে কি, আমার হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড বাই এনিওয়ান, আমার কপালে যা আছে তাই হবে। যখন আসেনি, আমি তাকে রিকোয়েস্ট করেছি আসার জন্য, সে আসেনি, আমি লিখে দিয়েছি যে উনি অ্যাবসেন্ট।
সেটার জন্য আমাকে অনেক নাজেহাল। বিশ্ববিদ্যালয়ে এই কথা কেউ লিখে? বিশ্ববিদ্যালয়ে আমি কোথায় এখানে, লিখেছেন? হ্যাঁ, উনি এই একটা জয়েনিং লেটার দিতে এসেছিল, প্রমোশনের সময় শুধু এসেছিল। হ্যাঁ, যখন প্রমোশনের সময় এসেছিল আমি বলেছি আপনি কেন আপনি ছুটি নেবেন না? হ্যাঁ ম্যাডাম, আমি বোর্ডটা শেষ করে ছুটি নিব। তারপর বোর্ড হয়ে গেল, ওই ইনসিডেন্টালি তিনি প্রমোশন পেয়েছেন, তখন উনি নতুন পোস্টে যোগদানপত্র নিয়ে এসে আমি জিজ্ঞেস করছি আপনি ছুটি নেবেন না? উনি আমার থেকে চলে গেল। আমি বুঝলাম না চলে গেল কেন। উনি আমাকে প্রভাব খাটাচ্ছে। আমি এটা এই যে মানে আমাকে দিয়ে উনি জয়েনিং লেটার একসেপ্ট করাবেন না, সে নিয়ে আমার উপরে যিনি আছে ডিন মহোদয়কে দিয়ে করাবেন, অথবা উপরের লেভেল। ডিন মহোদয় বলেছেন, এখানে একটা আমি রেসপেক্টফুল সেই ডিন মহোদয়ের প্রতি। ডিন মহোদয় বলছেন না, ও ইয়ে আছে, স্টেশনে আছে, আমি এটা কাজ করতে পারবো না। তারপরে উনি রেজিস্ট্রারের কাছে গেলেন বিভিন্ন জায়গায়, এবং সব পর্ষদ থেকে আমাকে কি করা হলো, হুমকি দুমকি দেওয়া হলো। আই ডোন্ট কেয়ার, কারণ আমি কোনো অন্যায় করি নাই, আমি খুব ফিল লাইট, আমি তো আসলে কোনো অন্যায় করি না। আমি হচ্ছে একজন অনুপস্থিত, আমি ব্যক্তিগতভাবে তার প্রতি রেসপেক্টফুল, তার কোনো সমস্যা থাকলে। কিন্তু আমাকে যখন বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমাকে তো বিভাগীয় প্রধানের কাজ করতে হবে। আমার স্টুডেন্টরা ডিপ্রাইভড, বাট হি অর শি ইজ পেইড, তাই না? যে মান্থলি পেমেন্ট করা হচ্ছে, তাকে আমাকে এটা করতে হবে। এবং যদি আমি অসুস্থ থাকি, আমার পারিবারিক ঝামেলা থাকে, আমি ছুটি নিব, ছুটির বন্দোবস্ত রেখেছে। তাহলে কেন আমার এতগুলো বাংলাদেশে এত বেকারত্ব মানে রয়েছে? আমার ছুটিটা আমি জমিয়ে হ্যাঁ, রাখলাম, বাংলাদেশে ডিউ শত হিসেবে শত রাখলাম, কেটে, এদিকে হ্যাঁ আমি ছুটি কাটালাম হ্যাঁ, উইদাউট টেকিং এনি না লিভ। আরে এটা কেন? আমি চিন্তা করতে হবে আমার দেশে বেকারত্ব কত, তাহলে ওদেরকে চাকরি না দিয়ে আমি চাকরি পেয়েছি, তাহলে আমি এই সুবিধাটা কি ইউজ করব? আমি প্রতিদান দিব দেশের প্রতি, আমি দেশের যে এই কোষাগার থেকে টাকা নেওয়া হচ্ছে তো সেটা আপনার ওই যে প্রতিদান দিব। গল্পটা, যে তাহলে প্রশাসন কি আপনাকে মানে অনার করেছে শেষ পর্যন্ত? না, প্রশাসন আমাকে অনার করার চেষ্টা করেছে অনেকটুকু। আমি আগে যিনি তখনকার সময় যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু ওনার যে ইয়েতে আমাদের সবচেয়ে বড় পর্ষদে যেটা রয়েছে, কারণ যেই আমার সাথে কথা বলতে এসেছে, আমি তো খুব পরিষ্কার ট্রান্সপারেন্ট। আমি যেহেতু দেশের বাইরে প্রায়শই পড়াশোনা করেছি, আমি ট্রান্সপারেন্ট, আমি ইয়ে করে কথা বলি না, আমি সত্য কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড। যে আমাকে বলেছে, আমি তখন বলছি না আমি আসলে এখানে কি করেছি, আমি তো আসলে কিছুই করিনি, ও আসে না এটা লিখেছি, এটা কি লিখা আমার জন্য কোনো খারাপ হয়েছে? তখন তারা কনভিন্স হয়েছে ও আসলে আসে নাই ও, হ্যাঁ, কারণ তাদেরকে অন্য কথা বোঝানো হয়েছে। এটা দেখতে হবে, র্যাশনাল পিপল মানেই তো বুঝবে যে কেউ আসে নাই, সে অনুপস্থিত, তাকে ছুটে নিতে হবে। তো সেটা কিন্তু আমাকে বিভিন্নভাবে আমাদের এখানে নাজেহাল নানা ধরনের করেছে। একাডেমিক প্রবলেমের এটা একটা কারণ, যে হ্যাঁ। ডিউ প্রসেসকে বাইপাস করে কেউ হ্যাঁ। একটা কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটিয়ে তার কাজটা করে ফেলে। হ্যাঁ, শুধু এটা শুধু হচ্ছে। এটা কিন্তু শুধু শুধু করছি আমরা। এখন কি হলো যে এটা সময়ের আবর্তনে, তখনও আমি কিন্তু জানতাম না যে তাদের এরকম কোনো সমস্যা হবে। আমি জাস্ট ওইটা, আমি তো লাইটেন, কারণ আমি তো কোনো কারো পিছনে লেগে অনেক সময় নষ্ট করে, আমি কারো পিছনে লাগার সময়ই নেই, কারণ আমি একজন একাডেমিক, একজন রিসার্চার, আমার অনেকগুলো কাজ। তারপর এখন এটা ঘুরতে ঘুরতে এটা যত ঘোলা হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি হচ্ছে আমার প্রতি রেসপেক্টফুল, আমি আমার ডিউটির প্রতি রেসপেক্টফুল। এবং আমি যখন ওই যে লেকচারার হিসেবে যখন ছিলাম, তখন চিন্তা করেছি আমাকে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হয়, তাহলে আমাকে অন্যদের থেকে ডিফারেন্ট হতে হবে। তাহলে কি লাগবে? আমার হায়ার এডুকেশন লাগবে, আমাকে এটা করতে হবে। যখন আমি এখন হায়ার এডুকেশন শেষ করছি, এখন আমাকে কিভাবে ভিন্নতর, আমার ইউনিভার্সিটিকে আমার রিপ্রেজেন্ট করতে হবে, আমার স্টুডেন্টদেরকে আমাকে সেই বিশ্বের দরবারে নিয়ে যেতে হবে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ওরা মেম্বার। তখন আমি কি করি, যে বিভিন্ন কনফারেন্সে যাই, পেপার দেই, হ্যাঁ, সেখানে আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লিখি, আই ফিল অনার্ড, এবং সবাই জিজ্ঞেস করে এটা কোথায়, হ্যাঁ। তারপর এটা ইভেন চাইনিজ, আমি যে ইউনিভার্সিটি ছিলাম, তো ওরা খুব, কারণ আমি চিন্তা করি ওখানে গিয়েও আমি আবার চিন্তা করছি আল্লাহ আমাকে এখানে পিক করেছে, যখন চায়নাতে গিয়েছে আমি আমার বেস্ট লেভেলে ওখানে এফোর্ট দিয়েছি, হ্যাঁ, যাতে করে ও একজন বুঝতে পারে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টিচাররা আচ্ছা, এরকম। আপনি আমাকে লাস্টে এই কথা বলেন, এটা লাস্ট পয়েন্ট, আপনি যে মোরালের উপর খুব বারবার জোর দিচ্ছেন, হ্যাঁ, তো এইটা আমাদের এখানে কলিগদের মধ্যে এক্সপেক্টেড মানের অনেক নিচে। তো এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় আপনার আমি যেটা বলেছি, ওই যে আমাদের ওখানে একটা হলো যে করা উচিত তা বুঝলাম, কিন্তু
হচ্ছে না যেহেতু আমার যে ট্রেনিং নেই, Training, আমি মানে সব training সময় as a বলেছি, teacher? হ্যাঁ আমি আইকিউসিতে একবার গত কয়েক বছর আগে, গত বছর বোধহয় ওখানে হচ্ছিল, শুরুতে আইকিউসি থেকে নতুন টিচারদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করেছিল। আমি ওখানে তো আমি যেহেতু কোনো মেম্বার ছিলাম না, আমি ওই আইকিউসি মেম্বারটাকে বললাম, আচ্ছা এথিক্সের উপর একটা স্লট রাখেন তো। যেটা এটা the গত new বছর teacher- তো গত বছরের আগের বছর, হ্যাঁ, তো গত বছর তো দেশে একটু ছিল, গত বছর আগের আরেক বছর। বছর। আমি বলছি এথিক্সের উপর একটা দিন তো, এথিক্স মোরালিটির উপর। ম্যাডাম খুব ভালো বলেছেন। তাহলে আমরা যখন শুরু থেকে আমাদের বারবার যখন এই ট্রেনিংগুলো হবে, তখন এথিক্সের ইয়াটার উপর একটা বুনিয়াদ দিয়ে দেওয়া, যে তোমার এটা তাহলে ওই রেসপন্সিবিলিটি, যে এটা ফার্স্ট ইয়ার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের মতো দেখো, হ্যাঁ, নিউ টিচারদেরকে বিশেষ অ্যাজ করে এ টিচার অলসো, মানে হ্যাঁ, সেটা তাকে একটা বারবার ট্রেনিং দিতে, এটা এবং প্রতি বছর করা দরকার এথিক্সের উপর, হ্যাঁ, এথিক্স এবং মোরালিটির উপর। তাহলে কারণ তাহলে এটার সাথে তো কথাটা চলে আসে যে স্টুডেন্ট টিচারদের যে পারফরমেন্সের ইভ্যালুয়েশন, এটা তো আমাদের এখানে হয় না। আর যে আমি একটা কোর্স নিলাম, আমি কি কোর্স নিলাম না নিলাম এটা নিয়ে যে একটা পারফরমেন্স ইভ্যালুয়েশনের ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ অবশ্যই এটা এটা প্রশংসাযোগ্য, কিন্তু আবার আমাদের দেশে কিন্তু আবার এটার ভায়োলেশনও আছে। আপনি ক্লাসে যদি একটু কঠোর নিয়ম দেখান, আপনি যদি তখন আপনার সম্পর্কে দুষ্ট যে বাচ্চাগুলো আছে, হ্যাঁ ক্লাসে তো সব বাচ্চা এক না, তখন সে কিন্তু আসলো না ক্লাসে, সে কি করলো, আপনি অ্যাটেন্ডেন্সের জন্য যে মার্কস কেটেছেন, ওকে নাম্বার দিয়েছে, সে কিন্তু আপনাকে প্রতিশোধ নিবে, ওরা চক্র আকারে গ্রুপ করে ফেলবে, বুঝতে পেরেছেন? তখন যারা ইভ্যালুয়েশন করবে তাদেরও কিছু ক্রাইটেরিয়া সেট করতে হবে, তাদের আমার মনে হয় আমাদের 80% আমাদের এখানকার জন্য attendance থাকতে হবে। উপযোগী যে হ্যাঁ। টিচার্স ইভ্যালুয়েশন, এটা হ্যাঁ, আমাদের সেট টিচার্স করতে হবে। ইভ্যালুয়েশন সেট Just করতে হবে, মানে এবং ইভ্যালুয়েশন আমরা কে যদি করবে, ওয়েস্টে থেকে যদি সিস্টেমটা নিয়ে হ্যাঁ, আসি হ্যাঁ। উইদাউট দ্য ভ্যালু সিস্টেম অফ দেম, তখন কিন্তু এটা আর কাজ করবে না। ইভ্যালুয়েশন সিস্টেমের সাথে আবার ক্রাইটেরিয়া সেট করতে হবে, হু উইল বি এবল টু ইভ্যালুয়েট দ্য টিচার্স। Yeah. হ্যাঁ, তারা ক্লাসে যারা 80% এর উপর অ্যাটেন্ডেন্স থাকতে হবে, তারা ক্লাস পারফর্মে point. থাকতে হবে, না যে কেউ আমাকে ইভ্যালুয়েট করতে পারবে না। যে ক্লাসে কখনোই আসলো না, সে ঘুম থেকে উঠে এসে একদিন ইভ্যালুয়েশন ফর্মটা নিয়ে হি অর শি ইজ ভেরি নটি, সি ইজ ইরেগুলার, এতে নো। হ্যাঁ, দেখো, বুঝতে পেরেছেন? এটা নিয়ে আমি একবার বলেছিলাম যে এটা ক্রাইটেরিয়া, অবশ্য হ্যাঁ, তো ঢাকা ইউনিভার্সিটিতেও বোধহয় আছে, সবাই ইভ্যালুয়েট করতে পারে না, হ্যাঁ, যে ওদের এটা ক্রাইটেরিয়া ঢাকা আছে। ইউনিভার্সিটি কি ইভ্যালুয়েশন সিস্টেম আছে? হ্যাঁ, ওই যে আছে, কিছু কিছু ডিপার্টমেন্টে আছে। মানে অফিসিয়ালি না, মানে কোনো ডিপার্টমেন্ট প্র্যাকটিস করে বা কোনো প্রফেসর নিজেই। ঠিক আছে, তাহলে আমরা এখন একটা থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি লাস্টে কিছু বলতে চান যে প্লিজ। না, আমি আসলে সবসময় ওই যে এথিক্স এবং মোরালিটি, আমি যখন একজন শিক্ষক হিসেবে যোগদান করব, আমি যখন একজন ছাত্র অথবা ছাত্রী হিসেবে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করব, আমি কিছু নৈতিকতা আমাদের ডিপার্টমেন্টের নিয়ে- চেয়ারম্যান, আমি শেষ করতে গিয়ে আবার বলতে চাই, আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমাকে আজকে দুঃখ করে বলতেছে স্যার আজকে ওপেনিং ডে, আজকে ইউনিভার্সিটি লং ভ্যাকেশনের পরে খুললো এবং সরকারের নিয়ম অনুসারে ভ্যাকেশনের পরে ফার্স্ট ওপেনিং ডেতে আপনি যদি অ্যাবসেন্ট থাকেন তাহলে আপনি পুরো বন্ধই, আপনি অ্যাবসেন্ট ছিলেন এটা গণ্য হবে। এটা তো বলছে স্যার আমরা 16 জন কলিগ, হাফ অফ দ্য কলিগস আসছে, বাকিরা আসেনি এবং তারা প্রয়োজনও বোধ করে নাই যে আজকে অফিসও খোলা, আজকে ক্লাসও চালু, ফার্স্ট ওপেনিং, দে ডিডন্ট কাম। আমাদের চেয়ারম্যান বললো যে স্যার কি করা যায়? এই যে নিয়মটাই তো আমি শিখলাম না। আমি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার পর টাস করে আমাকে ক্লাসে ঢুকানো হলো, আমার কোনো ট্রেনিং নেই। তো এই ট্রেনিং, এই যে আপনাকে এই কথাটা বলে, এটা অনেকে হয়তো জানে না যে কিন্তু ভ্যাকেশনের পরে ফার্স্ট ওপেনিং ডেতে আপনি কিন্তু ছুটি নিতে পারবেন না, আর ছুটি ছাড়া তো অ্যাবসেন্ট থাকার প্রশ্নই ওঠে না। তাহলে কিন্তু আপনার পুরোটাই কিন্তু আপনার একটা আমার ট্রেনিং দেয় নাই, আমাকে শেখানো হয়নি যে এটা, আমরা মুখে মুখে কিছু জানি, যেমন আপনার চেয়ারম্যান বলছে অথবা এরকম, কিন্তু যে আমি যখন জয়েন করেছি আমার তো মনে নেই আমাকে এরকম শেখানো হয়েছে। আমি শুনেছি সিনিয়র বলেছে এই ওপেনিং ডেতে আসতে হয়, হ্যাঁ, এই যে মৌখিক হাদিসের মতন, হ্যাঁ, যে আমি কিছু মৌখিক গিয়েছিল যে লিপিবদ্ধ নাই, আমি তো এটা জানি না কোথায় লেখা আছে, হ্যাঁ, যে ওরকম, যে আমি আসলে রুলসগুলো জানি না, আমাকে অনেক কষ্ট করে শিখতে হয়েছে। আপনি নিজে যেহেতু বিভিন্ন কমিটিতে আছেন বা কাজ করার আপনার সুযোগ আছে, আপনি সেগুলো নিশ্চয়ই সেগুলো হ্যাঁ, অবশ্যই, আমি বলবেন তো স্ট্রেট ফরওয়ার্ড, তো এবং কারণ বলবেন হচ্ছে যে আমি বলার কখনো, জন্য। আমি দেখি বিশ্ববিদ্যালয়টা হচ্ছে ফুল অফ কার্টেসি, কেউ কাউকে কিছু বলে না, কেন
ওই এই বিষয় আমার সৌজন্যতা নষ্ট হয়ে যাবে, আমার বিশ্ববিদ্যালয় আমার কলিগ না, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড সৌজন্যতার উপরে, যেটা হচ্ছে আমার সত্যতা একটা কথা যে establish করা। যে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম ইজ হাফ অফ দ্য সলিউশন। হ্যাঁ, হ্যাঁ তো সো আমাদের প্রবলেমগুলোকে যেহেতু আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারলাম এবং একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারলে আশা করি এটা ডেভেলপমেন্ট হবে। তো কিন্তু মেইন প্রবলেম হচ্ছে পলিটিসাইজেশন এবং দিস পার্টি অর দ্যাট পার্টি, এই ওভার পলিটিসাইজেশন থেকে যদি আমরা বের হতে পারি, উই হ্যাভ টু অ্যাকচুয়ালি, হ্যাঁ, তাহলে হয়তো বা আমরা। এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, সকল পলিটিক্যাল কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটার জন্য সেটা আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। প্রেজেন্ট ভাইস চ্যান্সেলরের সাথে একটা সোশ্যাল প্রোগ্রাম আমার দেখা হয়েছে, তা আমি ওনাকে বললাম যে স্যার এখন যদি এই যে টিচার্স পলিটিক্স বন্ধ করার কথা আপনিও বলেন, তো আপনার আমাদের ইউনিভার্সিটি অ্যাক্টে কিন্তু পলিটিক্সকে নিয়ে করা হয়েছে, ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এনকারেজ করা হয়েছে। এখানে ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছাড়া বাকি সব কিছু কিন্তু ভোটে হয়। তাহলে আপনি যদি এখন এই যে গত 15 বছরে যেভাবে মানহীন শিক্ষকগুলোকে ভোটার হিসেবে নিয়োগ করা হয়েছে, এটা তো আগামী আরও 10-15 বছর পর্যন্ত একটা রিফ্লেকশন ঘটবে। আপনি কি করবেন? আপনি তো তখন ওই যে অ্যাক্ট সংশোধনের কথা আসলো, আমি বললাম যে দেখেন, অ্যাক্ট সংশোধন করার জন্য সিনেট, একাডেমিক কাউন্সিল, বোর্ড অফ অ্যাডভান্স স্টাডিজ, সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয়ের যতগুলো পর্ষদ আছে এগুলো তো পার হয়ে যাবে না, কারণ এখানে তো ওরাই দল পারে। এই বর্তমান সিস্টেমে তারা তো বেনিফিশিয়ারি, তারা তো এটা পাস করবে না। আর তা আপনি তাহলে অ্যাক্ট কীভাবে আপনি চেঞ্জ করবেন? উনি বলছেন যে আমি ভাইস চ্যান্সেলরদের সমাবেশের মধ্যে বলবো, কিন্তু আমার মনে হয় না, আই এম নট হোপফুল অ্যাবাউট দ্যাট। না, এটা তো হবে না, কারণ আমি কোনো না কোনো ভাবে জড়িয়ে যাব রাজনীতির সাথে। হ্যাঁ, আমি যদি এখন এবং সেক্ষেত্রে নিউট্রাল আপনি থাকি, দেখবেন যে একাডেমিক এক্সিলেন্সে যিনি আউট অফ সাপোজ 300 ফ্যাকাল্টি মেম্বার্স, হ্যাঁ। যার পজিশনটা সাপোজ 110th পজিশন, সে দেখা যাবে যে ফ্যাকাল্টিকে রিপ্রেজেন্ট করার জন্য অবশ্যই ডিন যেমন আমি হিসেবে সিন্ডিকেট ইলেক্টেড মেম্বার হয়ে যাচ্ছে, কে কে আমার সমস্ত কিছু অ্যাপ্রুভ করছে, সিন্ডিকেট মেম্বার, ও কিভাবে হলো? হ্যাঁ, সেটার পরিবর্তে আমার মনে হয় যে আপনি যেটা বলছেন, আমিও আপনার সাথে কথাবার্তা ছাড়াই আমার নিজের পক্ষ থেকে আমি এটা প্রপোজ করছি বিভিন্ন জায়গাতে, যে সিনিয়রিটি এবং একাডেমিক এক্সেলেন্স, অবশ্যই এই দুটার ভিত্তিতে মনে করেন ফ্যাকাল্টির টপ মোস্ট 5 জন, এর মধ্যে থেকে অথরিটি একজনকে একটা নির্দিষ্ট টার্মে নিয়োগ দিবে। হ্যাঁ, আমার যে এই যে ইয়ে করতে হবে, টপ মোস্ট হার্ন করতে হবে, ট্যালেন্ট হার্ন করতে হবে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে, ফ্যাকাল্টি থেকে। তখন তাকে কি করতে হবে? ট্যালেন্ট হার্ন করতে হবে যে আমার এই 5 জন 10 জন, এর ভিতর থেকে আমি ডিন নিয়োগ দিব। আমি তো কোনোদিন ডিন হতে পারবো না, আমি পলিটিক্স করি না, তাই বলে কি আমার ক্যাপাসিটি নাই? হ্যাঁ, সেটা এটা তো আমি সবসময় চিন্তা করি যে আমার অনেক স্বপ্ন আছে, কিন্তু আমি তো কোনো ডিন হতে পারবো না, কারণ আমি তো কোনো পলিটিক্স করি না। হ্যাঁ, আমি পলিটিক্স করি না, তা কিন্তু আমি পলিটিক্সে তোকমা খাই সব সময়। যেমন বিগত সরকারের সময় আমাকে পলিটিক্সের তোকমা দিয়েছে, আমি এই সরকারে আসছি, তো তুমি তো পলিটিক্স করো না। আমি কেন, আমি যে তোকমা খাইলাম। হ্যাঁ, আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে আমি জগন্নাথ ইউনিভার্সিটি যাই নাই, কারণ তুমি ওই সময় জয়েন করছো, করেছো। আমি 2 বার সিলেকশন হয়েছে, আমাকে সিন্ডিকেটে দেয়নি। হ্যাঁ, কেন, তুমি তো ওই সময় জয়েন করছো, তোমার এরকম বিরোধী পক্ষের সময়ে জয়েন করা, সেটা। তারপর এখন যখন আমি বলছি, কই তুমি তো আমাদের পার্টি করো না, তুমি ওকে যাও, তুমি ওকে চিনো? আমি ট্যাগ খাইছি, আমি ট্যাগ খাইছি না, আমি বলছি এইটা। তা এই জিনিসটাই, তাহলে আমরা হয়তো কোনো না কোনো আষ্টেপৃষ্টে হয় অ্যাক্টিভলি ইনভলভ, অথবা এই যে ট্যাগ খেয়ে যায়। কিছু ওই যে থার্ড ট্যাগ কারা খায়, থার্ড স্পেস আইডেন্টিটি। আপনি যখন আইডেন্টিটি থিওরি পড়বেন, তখন ওখানে দেখবেন একটা আইডেন্টিটি থাকে, ফার্স্ট, সেকেন্ড, আর একটা হচ্ছে থার্ড স্পেস, যে সে কোনোটাতে নেই, কিন্তু ওকে ট্যাগ খাওয়ায়, ও ওকে ট্যাগ খাওয়ায়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, উই হ্যাড আ ভেরি নাইস ডিসকাশন। থ্যাংক ইউ। হ্যাঁ।